বুঝেছি। আসসালামু আলাইকুম সবাইকে, গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং এর ডিজিটাল ক্লাসরুম থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে হচ্ছে আমাদের শুরুতে আমরা একটু আন্তরিকভাবে দুঃখিত যে হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে 6:45 শুরু হওয়ার কথা ছিল। আমাদের কারিগরি ত্রুটির কারণে হচ্ছে আমরা যথাসময় শুরু করতে পারিনি। তো যতটুকু তাই হোক, আমরা ভাই কলমটা দিন। আমরা হচ্ছে ও আচ্ছা, আমরা যতটুকু পারি হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো আমাদের যে পূর্ব ঘোষিত অ্যানাউন্স গুলো ছিল, যে হচ্ছে আমরা বিগত সালের নার্সিং ভর্তি পরীক্ষা সাধারণ বিজ্ঞান যে হচ্ছে বিগত 2 বছরের প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছিলাম, বা এটা নিয়ে আমাদের কথা বলা ছিল, তো সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। তার আগে হচ্ছে একটু আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই হচ্ছে কমেন্ট করে জানাও, আর হচ্ছে একটু শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দাও। তো তোমরা শেয়ার করতে থাকো, আমিও হচ্ছে আমার ইয়েতে একটু শেয়ার করে দিই। সবাই একটু সংযুক্ত থাকো, আমি আসলে শেয়ার দিচ্ছি, আর শেয়ার দেওয়া শেষ হলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। জানি না ভাই। আচ্ছা, এটা চালান, সমস্যা কি? এখন তো আইফোন চালাবে। কই গেল যে? গুলো খুলে যাচ্ছে না। খেলা যাবে না কি আছে? দাঁড়া, কাহিনী আছে। কাহিনী দিতে হচ্ছে, আজকে কাহিনী হবে। কমেন্ট দিতে অঙ্কই। হ্যাঁ, তাই দিবেন। আমার ল্যাপটপে দেখতে হবে। সাউন্ড, আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। কল্পনা একটা যুক্ত আছো এছাড়া আমাদের সাথে। ওকে, ধন্যবাদ। ভয়েস কি? সবাই সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও তো দ্রুত, আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আর একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমরা আমরা হচ্ছে যেহেতু আমাদের সঠিক সময় আসতে পারিনি, তারপরেও যতটুকু সম্ভব আমরা আমাদের যে পূর্ব ঘোষিত যে প্ল্যান ছিল সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো।
আমি বলতেছি ঠিক আছে। আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি একটু জানাও। হ্যাঁ যাতে করে এছাড়া আমাদের সাথে ওকে অন্য আছে সবাই সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে জানাবো। যাতে করে এটা ফোনের সমস্যা হবে। বয় ছাড়া দিই। বয়স ছাড়া কেন হবে হবে? আচ্ছা দেখি। আচ্ছা এবার একটু আমাকে জানাও তো দ্রুত সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব আর কি। অনেক 5 মিনিট হয়ে গেছে, আমরা আসলে যদিও নামাজের সময় হয়ে যাবে আসলে তারপরে যতটুকু যা হয় আমরা চেষ্টা করবো। ওকে আজকে আজকে আমরা যেহেতু ঘোষণা দিচ্ছি এই জন্যই থাকা আসলে ঘ্যাঘ্যার করতেছি। ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আচ্ছা ওকে ধন্যবাদ। যারা কমেন্ট করছো, যারা হচ্ছে এখনো আমাদের সাথে যুক্ত হও নাই, দ্রুত হচ্ছে ইয়া করো, দ্রুত হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। কারণ হচ্ছে আজকে আমরা সাধারণ বিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয় আমাদের যে কোনো পরীক্ষার জন্য আমরা কি করি, প্রথমে হচ্ছে ধরো যে কোনো কিছুর জন্য আমাদের প্রথমে হচ্ছে সেটা আমার সম্পর্কে ধারণা নিতে হয়। তো আমরা যেহেতু হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছি বা নার্সিং ভর্তি প্রস্তুতি প্রিপারেশন নিচ্ছি, তো সেজন্য হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। তো সেজন্য হচ্ছে আমাদের কি করতে হবে, সেজন্য হচ্ছে আমাদের ক্লাস শুরু করেন। আচ্ছা আচ্ছা ওকে ওকে ক্লাস শুরু করে দেবো এখনই। তো কথা হচ্ছে যে তাহলে আমাদের জানতে হবে যে হচ্ছে কোন ধরনের প্রশ্নগুলো নার্সিং ভর্তি পরীক্ষার মধ্যে আসে। তো সেটা জানার পরেই সে অনুযায়ী হচ্ছে আমাদের প্রিপারেশনটাকে গোছাতে হবে। তো আমরা জানি যে অলরেডি 25 এপ্রিল আমাদের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বা ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটাকে পিছাই দেওয়া হয়েছে 16 মে পর্যন্ত সম্ভবত। তো আরো আরো কিছুদিন হচ্ছে তোমরা সময় পাচ্ছ তোমাদের নিজেকে গোছায় নেওয়ার জন্য। তো আমরা যেটা পূর্বে ঘোষণায় দিয়েছিলাম যে আমাদের ক্লাস রিভিশন টাইপ থাকবে, তো আমরা দেখতে পারবো যে হচ্ছে যে প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসে এবং সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এবং তুমি হচ্ছে কতটুকু পড়েছো এতদিন, হ্যাঁ আর কতটুকু গ্যাপ রয়েছে তুমি এটা হচ্ছে আজকে দেখলে হচ্ছে বুঝতে পারবা। ওকে তাহলে আমরা আর কথা না বলে সরাসরি আমাদের হচ্ছে ক্লাসের দিকে আমরা চলে যাব। তো হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো যে হচ্ছে কোন বিষয়গুলো আমাদের হচ্ছে আজকে থাকতেছে। তো প্রথমে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা। নার্সিং ভর্তি পরীক্ষার হচ্ছে তোমার 23-24 গত বছরে যেটা হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে আসছিল। তো সেটা হচ্ছে আমরা একটু বোর্ডে দেখতেছি যে আমাদের এখানে দেখো 23-24 সেশনে হচ্ছে এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসছিল যে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি। আচ্ছা কেউ যদি জেনে থাকো, এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান ক্লাস, বিএসসি যারা আসো তারাও করতে পারো, কোনো সমস্যা নাই। বিএসসি ডিপ্লোমা সবাই করতে পারবো, কারণ হচ্ছে দেখো বিজ্ঞান অংশটা এমন একটা বিষয় সেটা সবার জন্য প্রযোজ্য। আর হচ্ছে এবার দেখো ভর্তি পরীক্ষায় বিজ্ঞানকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, সবগুলো সাবজেক্টের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। ডিপ্লোমা অংশে 30 আর বিএসসি অংশে 40। তো দেখো সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে বিজ্ঞান। তো তুমি যদি বিএসসি বা ডিপ্লোমা যেটাই হও না কেন তোমাকে এটা পড়তে হবে বা আজকে আমাদের ক্লাসে থাকতে হবে। ওকে যারা সংযুক্ত আছো একটু আমাকে কমেন্ট করে জানাতো দেখি উত্তরটা কি হতে পারে, তোমাদের জানা আছে কিনা। এই প্রশ্নটা তোমরা কি আগে কখনো দেখেছো কিনা, যারা সংযুক্ত আছো দ্রুত কমেন্ট করো। তা দেখি কেউ জানো কিনা প্রশ্নটার উত্তর। আচ্ছা ওকে একজন কমেন্ট করেছে যে হচ্ছে উত্তরে স্থিতি ঘর্ষণ। আচ্ছা আর কেউ আসো কিনা একটু আমাকে আহ দেখি কমেন্ট করে জানাতে পারো কিনা একটু জানাও দেখি কে আর কেউ জানো কিনা উত্তরটা। আর লাইভের উপস্থিতি সংখ্যা অনেক কম, যাই হোক যারা সংযুক্ত আছে তাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে তুমি লাইভটা দ্রুত শেয়ার করে দাও, কারণ আজকে যে লাইভটা হতে যাচ্ছে সেখানে যে বিষয়গুলো থাকবে তুমি পরবর্তী তোমার প্রোফাইল থেকে হচ্ছে নিতে পারবা। আর একটা মজার বিষয় হচ্ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ পিডিএফ থাকতেছে। তো সব থেকে বেশি যে হচ্ছে লাইভটা শেয়ার করবা, শেয়ার করে স্ক্রিনশট হচ্ছে আমাদের পেজের ইনবক্সে দিব, তোমাকে আমাদের আজকের ক্লাসের পিডিএফটা দেওয়া হবে। ওকে যদি আজকের ক্লাসের সাজানো পিডিএফটা পেতে যাও বিগত নার্সিং ভর্তি পরীক্ষার 23-24 22-23 এবং 23-24 অংশের যে গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞানের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা সহ এখানে স্লাইডে দেওয়া আছে। তো এই স্লাইডটা পিডিএফ যদি পেতে চাও তাহলে কিন্তু তোমাকে আজকে অবশ্যই এটা শেয়ার করে তোমার টাইমে রাখতে হবে। ওকে অনেকেই কমেন্ট করছে, সবাইকে ধন্যবাদ। আসলে উত্তরটা এই কি না আমরা একটু হচ্ছে আসলে দেখো স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবদ্ধ ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, এই ঘর্ষণগুলো নিয়ে হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব, তারপরে হচ্ছে আমরা আমাদের উত্তরে ফিরে যাব। ওকে তো আচ্ছা দেখো তো ঘর্ষণের আগে কিন্তু আমাদের যে বিষয়টা জানা দরকার বা সেটা জানা খুবই জরুরি, যেটার মেইন পয়েন্ট সেটা হচ্ছে বল। আচ্ছা বলের পরের টপিকটা হচ্ছে বলের মাধ্যমে কিন্তু ঘর্ষণের জন্ম হয়ে থাকে। তো আমরা আগে বল সম্পর্কে একটু ধারণা নেই। দেখো তো বল কি, বল যা বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায় তাই হচ্ছে বল। এখন কথা হচ্ছে দেখো বল বলটা আসলে কি, কোন বস্তুর অবস্থা পরিবর্তন করতে বা চায় বা অথবা করে বা করতে চায়
ওকে। যেমন ধরো এই যে এখন আমি দাঁড়ায় আছি, এখন যদি হচ্ছে এই যে দেখো মোবাইলটা আমাকে মনে করো আমি যদি এখানে রাখি, রাখার পরে এখানে যে আমি হচ্ছে ধাক্কা দেই তাহলে কিন্তু দেখো ওইদিকে সরে যাচ্ছে, ধাক্কা দিলে ওদিকে সরে যাচ্ছে, এই যে ধাক্কা দিয়ে মনে করো সরাই নিয়ে যাচ্ছি, এটাই মূলত হচ্ছে তার যে স্বাভাবিক অবস্থা যেটা সেটাকে হচ্ছে আমি পরিবর্তন করতেছি। বা যদি কোনো ভারী বস্তু হয় তাহলে আমি যদি কম বল প্রয়োগ করি, কম ধাক্কা দেই, কম শক্তিতে হচ্ছে তাকে ধাক্কা দিই, তাহলে কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু আমি পরিবর্তন করার চেষ্টা করেছি, এটাই হচ্ছে বিষয় আর কি। তো হ্যালো ভাই, হ্যালো, হ্যাঁ ভাই একটু শেয়ার করে দিন আমাকে। আচ্ছা ওকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে যে যদি হচ্ছে ধাক্কা দেই তাহলে কিন্তু দেখো ওর অবস্থার পরিবর্তন হচ্ছে। মূলত আমাকে একটু জানতে হবে, কোনো ভর্তি পরীক্ষার মধ্যে কখনো আসবে না যে বল কি বা বল কাকে বলে, কিন্তু তোমাকে যেহেতু এমসিকিউ প্রশ্ন আসবে সেটা সলভ করার জন্য অবশ্যই তোমাকে হচ্ছে ধারণা রাখতে হবে যে বলটা কি, এটা তুমি বুঝতে হবে। ওকে, তাহলে তুমি এতটুকু বুঝে নাও যে বলটা কি, যে কোনো বস্তুকে হচ্ছে তার অবস্থার পরিবর্তন করার জন্য যা করা হয় তাই হচ্ছে মূলত বল। ওকে, এতটুকু জানলাম। এরপরে দেখো বল প্রয়োগ করে আমরা কি করতে পারি। হ্যাঁ, এখন মনে করো এ হচ্ছে বল, এটা আচ্ছা আজকে আমি আমি আছি, সমস্যা নাই, তুমি হচ্ছে আজকে ক্লাস শেয়ার করে দাও। সুমাইয়া আক্তার ঝুমু, তুমি ক্লাস শেয়ার করে দাও। তোমার হচ্ছে অবশ্যই তোমাকে তুমি ক্লাস শেয়ার করে স্ক্রিনশট আমাদের পেজে ইনবক্সে দিবা। আমাদের এডমিন প্ল্যান যারা আছে তারা তোমাকে অবশ্যই পিডিএফ দেবে, আর পিডিএফটা তুমি দেখো এরকম প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ দেওয়া আছে, যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি একটু চোখ বুলা নিলে তোমার বিগত সালের প্রশ্ন আর নোট করতে হবে না, তুমি এখান থেকে সব পেয়ে যাবে। আমি সেভাবে তৈরি করার চেষ্টা করেছি। ওকে, তাহলে দেখো আমরা যেটা বলতেছিলাম, দেখো বল প্রয়োগ করে আমরা কি করতে পারি। দেখো বস্তুর গতিশীল করা বা গতিশীল করার চেষ্টা করা, যেটা আমরা একটু আগে হচ্ছে দেখতেছিলাম যে হচ্ছে আমরা বল প্রয়োগ করে এটাকে কি করতে পারবো। দেখো কোনো বস্তুকে হচ্ছে মূলত আমরা গতিশীল করতে পারবো বা গতিশীল করার চেষ্টা করতে পারবো। ওকে, এছাড়া দেখো গতিশীল বস্তুকে গতি থামাতে পারবো। ধরো একটা বস্তু হচ্ছে যাচ্ছে, ওটাকে হচ্ছে দেখো ধরো হচ্ছে চলন্ত চলন্ত হচ্ছে কি বাস, চলন্ত ট্রেন, এগুলোকে বিভিন্ন স্টেশনে হচ্ছে দাঁড় করায়, তখন কিন্তু ব্রেক প্রয়োগ করে ব্রেকের মাধ্যমে কিন্তু সেগুলোকে দাঁড় করানো হয়, গতি কমায় দেওয়া হয়। তো এটাও দেখো গতিশীল কোনো বস্তুকে কিন্তু হচ্ছে আমরা থামাতে পারবো এবং ত্বরণ সৃষ্টি করতে পারবো। ত্বরণটা কি, দেখো ত্বরণটা কি, এটা হচ্ছে আমরা ত্বরণও কিন্তু সৃষ্টি করতে পারবো, এটা কিন্তু ত্বরণ। ওকে, দেখো আদি বেগ এবং শেষ বেগের যে একক সময় অতিক্রান্ত যেটা থাকতেছে, সেটা আদি বেগ এবং শেষ বেগের বিয়োগফলকে আমরা যদি একক সময় অতিক্রান্ত সময় দিয়ে ভাগ করি তাহলে ত্বরণ পাবো। সে এতটুকু জেনে রাখো, হ্যাঁ ত্বরণ, এই যে এতটুকু জেনে রাখো যে ত্বরণটাও আমরা হচ্ছে এই বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করতে পারবো, বস্তুর আকার পরিবর্তন করতে পারবো। দেখো মজার বিষয়, দেখো তুমি বল প্রয়োগ করে কিন্তু বস্তুর আকার পরিবর্তন করতে পারবা। এমন ধরো তুমি যদি হচ্ছে কোনো কামার, যেটা আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে তৈরি করে, দেখো যে দা কুড়াল বা ছুরি, এই যে আমাদের বিশেষ করে কুরবানির ঈদের সময় আমরা দেখে থাকি যে অনেক ছুরি বড়ি থাকে, এগুলো তৈরি করে। এগুলো দেখবা যে লোহাকে হচ্ছে কোন একটা লোহার ইয়াকে হচ্ছে আমরা বল প্রয়োগ করে তারা বল বিভিন্ন বড় বড় হাতুড়ি দিয়ে বল প্রয়োগের মাধ্যমে কিন্তু বিভিন্ন আকৃতি প্রদান করে থাকে। এই যে দেখো যে আকার যেটা, সেটাকে কিন্তু তারা এই বস্তুর আকারটা কিন্তু আমরা বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করতে পারি। তাহলে দেখো আমরা প্রথমত যে ধারণা নেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে বলটা কি। আচ্ছা স্বপ্ন ছোঁয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি একটু তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও। আমরা হচ্ছে যেহেতু আমাদের রাইট টাইমে আসতে পারেনি, এই জন্য আমাদের অনেক যারা শিক্ষার্থী বন্ধু আছে তাদেরকে আমরা পাচ্ছি না, বা আমরা হচ্ছে তারা জানতেছে না। তো তুমি যে ক্লাসটা চলতেছে এর মধ্যে তারা হয়তো জানতেছে না বা বুঝতেছে না, তো তাদের কাছে একটু শেয়ার করে হাম্বল রিকোয়েস্ট থাকবে, একটু শেয়ার করে পৌঁছায় দাও, তারা যাতে জানতে পারে। যেহেতু আমাদের একটু কারিগরি সমস্যা ছিল, এই জন্য হচ্ছে আমরা রাইট টাইমে শুরু করতে পারিনি পূর্ব ঘোষণা মতো, তো এই জন্য হচ্ছে অনেকে হয়তো জানতেছে না। তো তোমরা একটু কি করো, একটু দ্রুত শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে হচ্ছে আহ সবার সবার মাঝে হচ্ছে জানাই দাও যে আসলে ক্লাসটা হচ্ছে। ওকে, এরপরে দেখো আমরা যেটা দেখতেছিলাম যে বলটা কি, বল কিভাবে কি করে, বিষয় নিয়ে আমরা একটু ধারণা নিয়েছি। এখন আমরা যেটা আমাদের প্রশ্ন ছিল যে হচ্ছে ঘর্ষণটা কি, যে ঘর্ষণ কোনটা সব থেকে কম ঘর্ষণ হয়। আচ্ছা দেখো ঘর্ষণও কিন্তু হচ্ছে এক প্রকার বল। ওকে, এখন ঘর্ষণে কিন্তু এক প্রকার হচ্ছে কি, ঘর্ষণ এক প্রকার বল। এই ঘর্ষণটা মূলত এই যে দেখো এখানে তুমি বিষয়টা একটু এখানে একদম প্র্যাকটিক্যালি দেখতে হবে। এই যে দেখো আমি এখানে দাগ দিচ্ছি বোর্ডের উপর। ওকে, বোর্ডের উপর দাগ দিচ্ছি, দেখো বোর্ড আর এবং যে কলমটা রয়েছে এর মধ্যে কিন্তু ঘর্ষণ হচ্ছে। হ্যাঁ, ঘর্ষণ হওয়ার ফলে কিন্তু এই যে এখানে যে দাগগুলো কালো কালো দাগ দেখতেছো, এই দাগগুলোর জন্ম হচ্ছে বা দাগগুলো হচ্ছে, মূলত এটাই হচ্ছে এটাই ঘর্ষণ দুইটা বস্তুর মধ্যে। হ্যাঁ, দুইটা বস্তুকে অবশ্যই একসঙ্গে থাকতে হবে। তো দুটো বস্তু হইতে দেখো যে ঘর্ষণ, এটাই মূলত ঘর্ষণ, এতটুকু বোঝো। ওকে, যে হচ্ছে ঘর্ষণ মূলত কি, দুটা এইভাবে এই যে হ্যাঁ বোর্ড এবং কলমের মধ্যে যা হচ্ছে তাই হচ্ছে ঘর্ষণ। ওকে, ঘর্ষণ বল এটা হচ্ছে ঘর্ষণ। ওকে, এখন ঘর্ষণ বলেরও কিন্তু হচ্ছে কিছু প্রকারভেদ রয়েছে, বা ঘর্ষণ বল এক এক রকম ঘর্ষণ হতে, তাই না? দেখো তুমি হচ্ছে সবকিছুর যেহেতু বিভাজন থাকে,
সবকিছুরই বিভাজন থাকে এই পৃথিবীর বুকে। হ্যাঁ, তো বল ঘর্ষণ যে রয়েছে সেই ঘর্ষণের কিন্তু হচ্ছে বিভাজন রয়েছে। তো এই ঘর্ষণের কিছু বিভাজন হচ্ছে আমরা একটু দেখবো। দেখো মূলত আমরা ঘর্ষণের যে বিভাজন আছে, যারা যুক্ত আছো একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তোমরা জানি না কতটুকু লাইভে শেয়ার করতে পারবা। যদি তুমি লাইভে শেয়ার করতে না পারো তাহলে কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে ইয়া করো, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে কমেন্টে ডান লেখো। তো যারা যুক্ত আছো, যারা সংযুক্ত আছো, সবার কাছে রিকোয়েস্ট থাকবে দ্রুত হচ্ছে লাইভটা একটু কি করা হয়, তুমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে কমেন্টে ডান লেখো। ডান লিখলে আমরা আরো বিস্তারিত আলোচনা শুরু করবো। আর আর যদি পারো অবশ্যই 10টার উপরে শেয়ার দাও। 10টার উপরে শেয়ার দিলে আমাদের এই পিডিএফটা তোমাকে হচ্ছে আমরা দিয়ে দেবো। সর্বোচ্চ যারা শেয়ার করবে তাদেরকে দিয়ে দেবো। ওকে, এটা দেখে তুমি পরবর্তীতে নোট করতে পারবো। ওকে, আমরা দেখি স্থিতি ঘর্ষণ যেটা রয়েছে। দেখো ঘর্ষণকে আমরা কয়েকভাবে ভাগ করেছি। দেখো যেটা আমাদের অপশনের মধ্যে ছিল স্থিতি ঘর্ষণ। ওকে, এটা একটু লাল করে নেই। ওকে, দেখো স্থিতি ঘর্ষণ ছিল একটা, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ওকে, স্থিতিটা দেখো তুমি একটু ভাই এত পড়াশোনা করার আসলে এত এত প্যারা নেওয়ার কিছু নাই। তুমি জাস্ট একটু সাধারণভাবে চিন্তা করো। জাস্ট স্থিতি দেখো, স্থিতি কি মানে স্থির থাকবে। ওকে, স্থিতিটা কি মূলত হচ্ছে তোমার স্থির থাকতেছে। ওকে, স্থির থাকতেছে, স্থির ধরে নাও। দেখো দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা। স্থিতি ঘর্ষণটা মানে স্থিতি বল স্থির থাকবে। স্থিতি বলতে স্থির থাকতেছে, থাকলে অবস্থার যে ঘর্ষণ বল থাকে সেটা হচ্ছে মূলত স্থিতি ঘর্ষণ, সব থেকে সবল ঘর্ষণ। আচ্ছা, মানে দেখো যদি হচ্ছে দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকে, হ্যাঁ, দুটি বস্তু যদি একে অন্যের সাপেক্ষে স্থির থাকে, এরকম যে ঘর্ষণ গুলো হচ্ছে স্থির স্থিতি স্থির স্থিতি স্থির। ওকে, দুটো বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তু স্থির থাকলে যে ঘর্ষণটা জন্ম হচ্ছে সেই ঘর্ষণটার নামে হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ। আর স্থিতি ঘর্ষণটা হচ্ছে সব থেকে সবল ঘর্ষণ বল। সব থেকে সবল, সব থেকে শক্তিশালী, সব থেকে শক্তিশালী কি, সব থেকে শক্তিশালী হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ বল। আচ্ছা, এরপরে দেখো একটা যদি গতিশীল থাকে, সেই গতিশীল কোনো বস্তু চলমান যখন তখন সে ঘর্ষণটা তৈরি হয় সেটা হচ্ছে গতি ঘর্ষণ। ওকে, গতিশীল থাকলে গতি ঘর্ষণ। ওকে, এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা, এটাকে তোমার মনে রাখতে হবে। ওকে, সুন্দর করে এটা পড়ে নাও। ওকে, আর স্থিতি ঘর্ষণটা আর আবর্ত ঘর্ষণ এই দুটো খুবই পরীক্ষার মধ্যে আসে, এটা তোমাকে ভালো করে জানতে হবে। এখন আবর্ত ঘর্ষণ দেখো, একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে হবে এটা। ওকে, গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটাকে বলে আবর্ত ঘর্ষণ। এটি আমাদের সবচেয়ে ছোট। আচ্ছা, সব থেকে বড় কি, সব থেকে শক্তিশালী হচ্ছে এটা আবর্ত তোমার স্থিতি ঘর্ষণ। আর সব থেকে কম, সব থেকে ছোট হচ্ছে আবর্ত ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ সব থেকে বেশি আর সব থেকে কম হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। এতটুকু তুমি জেনে রাখো। হ্যাঁ, এই দুটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমার এই দুটা, এটাকে তোমাকে অবশ্যই পড়তে হবে। এতটুকু তুমি যদি জানো তাহলে তুমি অন্তত ওকে, তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু তুমি হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। ওকে, ভালো হচ্ছে অন্তত অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবা। অন্তত অ্যান্সার করে দিয়ে হচ্ছে চলে আসতে পারবো। ওকে, এরপরে দেখো প্রবাহী ঘর্ষণ যেটা রয়েছে, এটা মূলত আমরা দেখো হচ্ছে এই যে এখানে যে রুমের মধ্যে আসি, দেখো এখানে কিন্তু হচ্ছে বাতাস রয়েছে, বায়ু রয়েছে। এই বায়ুর সাথে কিন্তু একটা ঘর্ষণ হয়। মূলত এটা আমরা যখন হচ্ছে বিমান কোনো পাখি উড়ে হচ্ছে আকাশে উড়ে, তখন কিন্তু তার বায়ুর সাথে যে তোমার বায়ুর যখন সে পাখা মিলে তখন বায়ুর সাথে যে ঘর্ষণটা হচ্ছে বা বায়ুর সাপেক্ষে হচ্ছে তার যে পাখা যে হচ্ছে পাখার যে ঘর্ষণটা হয়, এটা মূলত হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এছাড়া তরল পদার্থ প্রবাহী মানে কি গড়িয়ে যায় যেগুলো, হচ্ছে বুঝছো, যে গড়িয়ে যায় সেটা হচ্ছে তোমার প্রবাহী। এটা এই প্রবাহী পদার্থের যে ঘর্ষণ গুলো হচ্ছে সেটা হচ্ছে ঘর্ষণ। ওকে, আচ্ছা দেখো আমরা ফাইনালি হচ্ছে যে বিষয়টা তোমাকে হচ্ছে ওকে জান্নাত লেখছি স্থিতি, গতি, প্রবাহী, আবর্ত। আবর্ত ঘর্ষণ সব থেকে কম, স্থিতি সব থেকে বেশি। সুন্দর, তোমার কম্বিনেশন অনেক সুন্দর সুন্দর জান্নাত। ওকে, আসলে এটাই বাস্তব, এটাই। ওকে, স্থিতি থাকবে সব থেকে বেশি আর আবর্ত ঘর্ষণ সব থেকে কম হচ্ছে শক্তিশালী। ওকে, আচ্ছা আমরা ফাইনালি যেটা জানার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমাদের যে ঘর্ষণ রিলেটেড যে বিষয়টা রয়েছে, ঘর্ষণকে আমরা জানতে গিয়ে মূলত বলকে জেনেছি, তারপরে আমরা জেনেছি হচ্ছে ঘর্ষণটাকে, দুটো আমরা জেনেছি। ওকে, এরপরে দেখো তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের যারা হচ্ছে আমরা নার্সিং ভর্তি পরীক্ষা দিব বা তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এ থেকে বরাবরই প্রশ্ন আসে, সেরকমই সেই ধারাবাহিকতা নার্সিং ভর্তি পরীক্ষা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি টেস্ট ও বিশ্লেষণে হচ্ছে এই প্রশ্নটা আসছিল। এটা কি দেখো তো, পতঙ্গ পরাগী ফুল কোনটি? পতঙ্গ পরাগী ফুলগুলি। যারা সংযুক্ত আছো, যারা সংযুক্ত আছো দ্রুত একটু দ্রুত হচ্ছে কমেন্ট করে আমাকে জানাও যেটার উত্তরটা কি হবে। ওকে, যে আগে কমেন্ট করবো তার নামটা হচ্ছে আমি এখানে নোট ডাউন করবো। ওকে, দেখি কে আগে কমেন্ট করতে পারো। আচ্ছা, নাম্বার 1, নাম্বার 2 দেখি কারা সংযুক্ত আছো। আচ্ছা, জান্নাত কমেন্ট করছে, জান্নাতের নামটা নোট ডাউন করলাম। জান্নাত, ওকে, সে লিখছে কি যে হচ্ছে জবা। আচ্ছা,
পুলক পুলক বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নামটা নিবেন প্লিজ। আচ্ছা আপনি তো লেখেন নাই ভাইয়া, কিভাবে লিখবো? সাউন্ড ক্লিয়ার আসতেছে না স্যার। আচ্ছা আমরা তো মোটামুটি সাউন্ড ক্লিয়ার আছে, আমরা যতটুকু জানতেছি। অনেকেই লিখছে যে মেহেদ আছে, শিমুল, ইলেন আক্তার, দিবা। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, যে টপ আগে লিখছো তার নামটা আমি লিখে ফেলেছি। আচ্ছা নেক্সটে তুমি প্রস্তুত থাকো। সবার আগে যে হচ্ছে কমেন্ট করবা তার নামটা হচ্ছে জবা। আচ্ছা অনেকে এ মানে ক, ক মানে জবা। আচ্ছা কোনটি পতঙ্গ পরাগী ফুল কোনটি? হুম। আচ্ছা আচ্ছা ওকে, অনেকে শান্তিদা আক্তার কমেন্ট করছো, স্বপ্ন ছোঁয়া। ধন্যবাদ যারা কমেন্ট করতেছো। আচ্ছা দেখো, দ্রুত দ্রুত স্যার, পরাগী কি? আচ্ছা আমি এটা নিয়ে আসতেছি, এটা নিয়ে আলোচনা করতেছি। পরাগীটা কি, এটা নিয়ে পতঙ্গ পরাগী ফুল এসবগুলো নিয়ে আমি আলোচনা করবো। ওকে, তো আমি আমি হচ্ছে বিস্তারিত তোমাদের ওই হিজিবিজি অন্য নার্সিং ভর্তি কোচিং যারা অনেকেই আছে, তোমার দু একটা কোশ্চেন দিয়ে হিজিবিজি আসলে না, আমি তোমাদের চেষ্টা করবো। আমি যেটা টপিক এখানে নিয়ে আসছি, এই যে দেখো ফুল, পতঙ্গ পরাগী ফুল। ওকে, ফুল থাকবে, পরাগী থাকবে, পতঙ্গ, সবগুলো এই তিনটা হচ্ছে এখানে বেস। পতঙ্গ একটা, পরাগী একটা, ফুল একটা, তিনটা কিন্তু বেস। এই তিনটা নিয়ে আমি তোমার একবারে একেবারে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিব। ওকে, তো এই টপিক ঘুরিয়ে যদি আরো ভর্তি পরীক্ষার মধ্যে কিন্তু কি হয়, এটা সরাসরি যেটা আসছে কিন্তু পরবর্তী ভর্তি পরীক্ষায় গিয়ে কিন্তু হচ্ছে ওটাকে আবার হচ্ছে কি করা হয়, একটু ঘুরে ফিরে কোশ্চেন দেওয়া হয়। তো তুমি হচ্ছে যদি এই টপিক্সের যেগুলো বেসিক বিষয় রয়েছে, দেখো তিনটা বেসিক বিষয় রয়েছে। একটি হচ্ছে তোমার পতঙ্গ, একটি হচ্ছে পরাগী, আর একটি হচ্ছে ফুল। এই যে তিনটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় রয়েছে। তো ভর্তি পরীক্ষার মধ্যে যেহেতু এবার পরাগী আছে, পরে এবার ফুল রিলেটেড কিছু কোশ্চেন আসতে পারে, অথবা পতঙ্গ রিলেটেড কোনো কোশ্চেন আসতে পারে। তো তোমাকে হচ্ছে যদি তুমি এটা ক্লিয়ার করতে পারো, ক্লিয়ার ধারণা রাখতে পারো, তাহলে কিন্তু তুমি হচ্ছে যেভাবে প্রশ্ন আসো তুমি হচ্ছে সুন্দর করে অ্যান্সার দিতে পারবা। ওকে, খুশি খুশি মনীষ যারা আসো, আচ্ছা ধন্যবাদ যারা কমেন্ট করছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা আমরা একটু দেখবো যে হচ্ছে আসলে আমরা যেটা আমাদের এক শিক্ষার্থী বন্ধু সে কমেন্ট করেছিল যে হচ্ছে পরাগীটা কি ভাইয়া। ওকে, তো পরাগী সহ আমরা তাহলে আমরা তার আগে হচ্ছে আচ্ছা যারা ভাইয়া ও আসলে সাউন্ডটা কি, এখানে যে বয়াটা রয়েছে বুঝছো, আসলে বয়াটা আমি বুঝতেছি না, আমার ভয়েস নিতে পারতেছি না। আসলে আমাদের একটু কারিগরি সমস্যা, হয়তো আমাদের ক্লাসটা আসলে আজকে কোনোভাবে হওয়ার সম্ভাবনা ছিল না, অনেক অনেক চড়াই উত্তর পেরিয়ে ক্লাসটা হতে যাচ্ছে। তো আসলে বয়াটার কোনো কারণে সমস্যা, যদি তোমাদের একেবারেই সাউন্ডের সমস্যা হয় তাহলে আমি বয়া হচ্ছে অফ রেখে সরাসরি ক্লাস নিব আর কি। আচ্ছা আমাকে যারা সংযুক্ত আসো, যে কয়েকজন সংযুক্ত আসো, একটু আমাকে ক্লিয়ার সবাই একটু আমাকে ক্লিয়ার করে জানাতো যে হচ্ছে তোমাদের সাউন্ডটা আসলে শোনা যাচ্ছে কিনা। যদি সাউন্ডটা একেবারেই শোনা না যায়, বিটিভির মতো ঝিরঝির করে, তাহলে আমি বয়া খুলে ডিরেক্ট ক্লাস চলবে। হ্যাঁ, কোনো বয়াটা থাকবে না, ডিরেক্ট ক্লাস চলবে। ওকে, আচ্ছা দেখো তো যারা সংযুক্ত আছে, সাউন্ড প্রবলেম ভাইয়া, ও সাউন্ড প্রবলেম। ওকে, আর কেউ ওকে, আর কেউ একটু দ্রুত আর দুইজন কমেন্ট করলে হচ্ছে আমি আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, তাহলে হচ্ছে আমি মানে সাউন্ড ক্লিয়ার করার জন্য হচ্ছে ব্যবস্থা করতেছি। ভাই এটা খুলে দেন, খুলে কি খুলে দেন আসলে। ওকে, আসলে বয়া আমরা বাদ দিয়ে দিয়েছি, এবার দেখি সরাসরি। আচ্ছা যারা সংযুক্ত আছো একটু হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতো দেখি এবার। এবার ক্লিয়ার সাউন্ড। আচ্ছা ওকে ভাইয়া, আশিক মাহমুদ, এবার এবার প্লিজ একটু তুমি একটু আমাকে এবার কমেন্ট করে জানাতো দেখ আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আশা করি এবার কথা ক্লিয়ার শোনা যাবে, কারণ হচ্ছে আমরা এবার আমাদের যে বয়া বা যে মাধ্যমটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করেছি। আচ্ছা মেহেরুল, তালুকদার মেহেরুল, ওকে ওকে ধন্যবাদ। আচ্ছা তুমি একটু আমাকে জানাও একদম মেহেরুল হচ্ছে কমেন্টে শোনা যাচ্ছে কিনা, সরি আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ও এখন একদম কম শোনা যাচ্ছে, কারণ কম শোনা যাবে কারণ হচ্ছে কি, যেহেতু এখন ওকে ওকে, একটু কম হলেও একটু কষ্ট করে শুনে নাও, আমি জোরে বলার চেষ্টা করতেছি যাতে হচ্ছে তোমার সাউন্ডটা আসলে যতটুকু পারা যায় শোনা যায়। ওকে, আচ্ছা দেখো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের, আমি যেটা বলেছিলাম আর কি, ফুল যেটা। আচ্ছা আমার কথা শুনে বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবা। জানেন না সবাই যারা যুক্ত আসছো, আমার কমেন্ট সরি আমার হচ্ছে ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বা আমার কথার গতি বেশি হয়ে যাচ্ছে কিনা আমাকে একটু জানাতে পারো, তাহলে আমি একটু চলো। ওকে ওকে ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করে সহায়তা করতেছো। ওকে, আর যারা যখন সংযুক্ত আছে একটু হচ্ছে শেয়ার করে দিতে পারো, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের মাধ্যমে শেয়ার করে দিয়ে হচ্ছে তুমি আজকে আমাদের যে পিডিএফটা আছে সেটা জয়ী হতে পারো। ওকে, আচ্ছা দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের পরাগী কি, এরপরে ফুল। আচ্ছা প্রথমে আমাকে পরাগী জানার আগে আমাকে জানতে হবে আসলে ফুলটা কি। দেখো ফুল যেটা জবা নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেই জবার একটা ব্যবস্থা। এখন তুমি ধরো হচ্ছে কলমটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, দেখো অণু পাবো, অণুকে যদি ভাঙি পরমাণু পাবো, পরমাণুকে ভাঙলে আমি কি পাবো, ইলেকট্রন প্রোটন নিউট্রন পাবো। এখন দেখো এরপরে ভাঙলে আরো কিছু সম্ভব, সম্ভব কি। আচ্ছা এরকম ভাঙতে ভাঙতে একটা সময় ভিতরে আমি অনেক কিছু যে ডিটেলস আছে সেটা একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ পাবো। এখন দেখো একটা ফুলকে যদি এরকম আমি ব্যবস্থিত করি, ফুলকে যদি ব্যবস্থিত করি কাটি, তো ফুলের বিভিন্ন অংশ হচ্ছে আমি পাবো। ওকে, তো এমন দেখো একটা ফুল হচ্ছে পুষ্পপুতিক যেটাকে বলা হচ্ছে, যে ফুলটা মনে করো। ওকে, এটা একটা ফুল মনে করো। ওকে,
একটা ফুল জবা ফুল। ওকে, এখন দেখো জবা ফুলটার সুন্দর সুন্দর কিছু অংশ রয়েছে। যেমন একটা অংশ দেখো, জবা ফুল যদি তুমি ভাঙো বা জবা ফুল যদি তুমি হচ্ছে জবা ফুলের যে গর্ভাশয়টা রয়েছে সেটাকে কেটে যদি হচ্ছে তুমি ওই যে ইয়া করো, কি বলা হয়, অনুবীক্ষণ যন্ত্রের নিচে হচ্ছে নাও, স্লাইডে নাও, নিয়ে যদি দেখো এরকম হচ্ছে দেখতে পাবো আর কি। তো এরকম একটা মাতৃ অক্ষ দেখতে পাবা। এর সাইডে দেখো এরকম কিছু হচ্ছে পাতার মতো থাকবে আর কি, এগুলো হচ্ছে উপবৃত্তি বলা হয়। এটা ওই যে তুমি জবা ফুলের কিন্তু সাইডে থাকে, ওই যে দেখবা যে জবা ফুল যদি কেউ নিয়ে থাকো তাহলে হচ্ছে এবার ঠিক আছে, তবে একটু কম শোনা যাচ্ছে। ওকে, শোনা যাচ্ছে, কম শোনা যাবে কারণ হচ্ছে সিস্টেম ইয়া, তো এই জন্য কম শুনতে পারবা। তোমরা যদি ক্লিয়ার শুনতে পাও তাহলে হবে। আমি যদিও হচ্ছে যতটুকু সম্ভব জোরে বলার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে সরি, তোমরা দেখো যেটা দেখাচ্ছিলাম আর কি, এটা বোঝা যাচ্ছে কিনা দেখো। এরপরে দেখো তোমার বৃত্তি থাকবে, এই যে দেখো তুমি যদি এটা হাতে থাকলে খুব ভালো হতো, ওটা তোমার সঠিক দেখাতে পারতাম। এই যে ফুল কিছু সাইডের দিকে পাতা থাকে বুঝছো, একদম মানে ফুলটাকে হচ্ছে ভিতর দিকে মোড়ায় রাখে, তো এটা বাইরের দিকে থাকে, এগুলো বাইরের অংশে বলতে পারো। তো এগুলো এছাড়াও দেখো ভিতরে যখন হচ্ছে আমরা একটু ভিতরে যাবো যখন দল পাবো, এবং সব থেকে পুংস্থাবক স্ত্রীস্থাবক, এটা নিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা এখন হবে। ওকে, পুংস্থাবক আর এটা হচ্ছে স্ত্রীস্থাবক। দেখো পুংস্থাবকটা কি থাকে, এই যে এরকম বাইরের দিকে দেখো, এগুলো হচ্ছে এই যে দেখো এগুলো হচ্ছে কি এরকম লম্বা লম্বা থাকে, এগুলো মূলত হচ্ছে তোমার পুংস্থাবক। ওকে, আর ভিতরের দিকে যে গোল দেখো একটা আছে স্ত্রীস্থাবক, বা যেটাকে আমরা গর্ভাশয় বলে থাকি। ওকে, মূলত এটাই হচ্ছে পরাগায়ন, এই যে পুং এবং স্ত্রীস্থাবক নিয়েই হচ্ছে পরাগায়নটার কাহিনীটা ঘটে। আচ্ছা আমরা একটু পরে দেখবো। দেখো আমরা মূলত একটা ফুলকে, জবা ফুলকে যখন ভাঙতেছি বা ছিটতেছি বা রোস্টেড করতেছি, তখন হচ্ছে আমরা এগুলো পাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের মাথার মধ্যে নিয়ে নিলাম সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে স্ত্রীস্থাবক আর একটা হচ্ছে পুংস্থাবক। ওকে, দেখো স্ত্রীস্থাবক আর একটা কি, একটা স্ত্রীস্থাবক আর একটা হচ্ছে পুংস্থাবক, এই দুটো আমরা আপাতত আমাদের মাথার মধ্যে নিয়ে নিলাম। এখন দেখো পুংস্থাবক যেটাকে আমরা নিয়ে কথা বললাম, এই পুংস্থাবক দেখতে কিন্তু এরকম হয়। ওকে, তোমরা হয়তো যারা গ্রামে বড় হয়েছে বা যারা জবা ফুল দেখেছো, তারা কিন্তু দেখবা যে একটা ওই জবা ফুলের মাঝখান থেকে এরকম লম্বা কিছু থাকে, ওটার মধ্যে হচ্ছে আবার সাদা সাদা অনেক কিছু থাকে আর কি। তুমি যদি হচ্ছে হাত দিয়ে ধরো তাহলে হাতের মধ্যে লাগবে। আর এরকম এই যে দেখো এটার মাথায় অনেক কিছু পরাগ রেণু, কিন্তু সাদা সাদা এগুলো হচ্ছে পরাগ রেণু আর কি। ওকে, দেখো এরকম লম্বা যেটা থাকে এটা মূলত পুংস্থাবক, এটা মূলত দুটো অংশ থাকে, পুংকিশ এবং পরাগধ্বনি। পরাগধ্বনি নিয়ে হচ্ছে আমাদের পরাগধ্বনি নিয়ে হচ্ছে কাহিনীটা হবে। দেখো পুংকিশের যে পরাগধ্বনি নিয়ে দেখো এখানে কিন্তু হচ্ছে রেণু থাকে, এই রেণুগুলো মূলত পরাগায়ন করে। এরপরে দেখো আমরা ফুল নিয়ে কথা বললাম, ফুল থেকে আমরা কি নিয়েছি, পুং এবং স্ত্রীস্থাবক নিয়েছি। পুং এবং স্ত্রীস্থাবকের ব্যবস্থা করতে গিয়ে আমরা আমরা মূলত পুংকিশ যেটা রয়েছে পুংস্থাবককে ভেঙে মূলত তাদের মধ্যে আমরা হচ্ছে এই যে দেখো পরাগধ্বনিটা পেয়েছি, যেটা পরাগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ওকে, আমাদের পুরুষ যেটা রয়েছে বা পুরুষ পুংস্থাবক যেটা, সে টপিকটা শেষ। এখন দেখো যে স্ত্রীস্থাবক রয়েছে সেটার মধ্যে যদি হচ্ছে আমরা ওটাকে ভাঙার চেষ্টা করি বা ওটাকে যদি আমরা ব্যবস্থা করি, তাহলে কিন্তু দেখো এরকম একটা অংশ পাবো। এখানে তোমার হচ্ছে কি থাকবে, গর্ভাশয় প্রাচীর, এই যে প্রাচীর থাকবে একটা, ডিম্বক থাকবে। দেখো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ডিম্বক গুলো দেখো কেমন থাকে, এই যে দেখো ডিম্বক এরকম হচ্ছে ডিম্বক থাকে, আর ভিতরে একেবারে থাকে একটা অমরা থাকে। আর বাইরের দিকে যে তুমি যে রঙিন যে ইয়াগুলো দেখতেছো, এগুলো মূলত হচ্ছে প্রকোষ্ঠ বা হচ্ছে একটা করে ইয়ার মতো আর কি। ওকে, আচ্ছা দেখো আমরা কি এতটুকু ক্লিয়ার কিনা আমাকে হচ্ছে একটু জানাও তো দেখি। তোমরা ফুলের যে পুংস্থাবক স্ত্রীস্থাবক ফুলের ব্যবস্থা যেটা, সেটা তোমরা ক্লিয়ার বুঝছো কিনা। ওকে, যদি বুঝে থাকো তাহলে একটু হচ্ছে ওকে লিখে কমেন্ট করো, যারা সংযুক্ত আছো, যে ওকে ওকে তুমি এতটুকু বুঝে ফেলেছো। ওকে, যারা এখনো লাইভটি শেয়ার করোনি, দ্রুত লাইভটি শেয়ার করে দাও, শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দাও। আমাদের আমাদের এই প্রয়াস তোমাদের সফলতা। ভাইয়া একটা কোশ্চেন ছিল, ওকে বলো কি কোশ্চেন দেখি, আমি সলভ করার চেষ্টা করি। তোমার কোনো কোশ্চেন থাকলে দ্রুত কমেন্ট ডাউন করে কমেন্টে হচ্ছে জানাই দাও দ্রুত। আমি কমেন্ট দেখতেছি, ওকে দ্রুত জানাই দাও তোমার কি জানার ছিল। ওকে, এখন দেখো প্রিয়াঙ্কা দত্ত, তোমার কি কোশ্চেন দ্রুত কমেন্ট করে জানাও। আমার এখানে দেখা যাচ্ছে একটু ঠিক আছে, তবে একটু কম শোনা যাচ্ছে। আচ্ছা ওটা তো আগের কমেন্ট ছিল। ওকে দ্রুত, আচ্ছা ওকে, তুমি জানাতে থাকো, যখন জানাবো তখন আমরা দেখার চেষ্টা করবো। ওকে, এখন দেখো আমরা পরাগায়নটার একটু কথা বলবো। পরাগায়নটা কি, আসলে পরাগায়নটা কি? পরাগায়ন দেখো, পরাগায়ন হচ্ছে পরাগ সংযোগ ও সংযোগ বলা। পরাগায়নের অপর নাম হচ্ছে পরাগ সংযোগ। তুমি এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। আমরা একটু পরে দেখবো যে হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা 23-24 সেশনে একটা প্রশ্ন এসেছিল যে হচ্ছে লোহা। হ্যাঁ, লোহা আমরা সবসময় আয়রন পড়ে আসি, কিন্তু এটা পরীক্ষার মধ্যে লোহা চলে আসছে। তো এরকম তোমাকে কিন্তু আমরা যেহেতু পরাগায়ন পড়ে যাচ্ছি সব সময়, কোনো একটা সময় তোমার ভর্তি পরীক্ষায় পরাগ গণসংযোগ দিয়ে দিতে পারে। যদি এটা দিয়ে দেয় তাহলে কিন্তু হচ্ছে তোমার গর্ভাশয় প্রাচীরের এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিন। আচ্ছা গর্ভাশয় প্রাচীর, আচ্ছা তুমি ভাই তোমার একটা ভর্তি পরীক্ষার মধ্যে আসবে না বুঝছো, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তুমি জাস্ট মনে করো, একটু তুমি কল্পনা করো তোমার বাড়ি, ওকে, তোমার বাড়ি বা তোমার ঘর মূলত কি থাকে,
এই যে দেখো এই রুমটাও কিন্তু একটা প্রাচীর দিয়ে হচ্ছে আবদ্ধ থাকে। তো গর্ভাশয়ের যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে ডিম্বাশয় বলো, এরপরে প্রকোষ্ঠ রয়েছে, সেগুলোকে সিকিউর রাখার জন্য, নিরাপদ রাখার জন্য তার বাইরে কিন্তু একটা ওয়াল, হ্যাঁ ওয়াল বা প্রাচীর বা একটা করে বলা হয় যে ধরো একটা ব্যারিকেড থাকে, এটাই মূলত হচ্ছে গর্ভাশয়ের প্রাচীর। ওকে ওকে দেখো তুমি মনে হয় আমার কাছে একটু ধীরে আসতেছে তো। আহ, চুম আহ, চুম চুমকি মন্ডল, ওকে ধন্যবাদ। ওকে যারা শেয়ার করেছে সবাইকে ধন্যবাদ। ওকে আচ্ছা দেখো তুমি মনে হয় আমার কথা বুঝেছো, জাস্ট মনে করো ওটা হচ্ছে একটা তোমার ওয়াল। তো ওই যে গর্ভাশয় যেটা আছে ওদের ভিতরে যে প্রকোষ্ঠগুলো রয়েছে মূলত সেটাকে দেখো সিকিউর করার জন্য একটা হচ্ছে তোমার কিছু একটা থাকে, বুঝছো? ওটাই হচ্ছে মূলত গর্ভাশয়ের হচ্ছে কি বলা হয় তোমার ওই যে কি জানি বলছো প্রাচীর। আশা করি বুঝছো, আগে বুঝছো কিনা আমাকে একটু জানো, আরো যদি ডিটেলস বলা লাগে তোমাকে বলে দেবো। ওকে এরপরে দেখো মূলত পরাগসন্ধকতা পরাগায়নের ফল এবং বীজ উৎপাদন পর্যায় পুরুষত্ব একটি ফুলের পুংস্তবক পরাগধনিতে হলুদ বা কমলা রঙের গুঁড়ো থাকে। আচ্ছা তাহলে আমি বলতেছিলাম তোমাদের একটু আগে, তোমরা যখন ফুল জবা ফুল ধরবা তোমাদের কিন্তু হচ্ছে ওই হাতের মধ্যে হলুদ হলুদ হচ্ছে অনেক হচ্ছে গুঁড়া কিছু লাগতো, এগুলো মূলত পরাগ ধ্বনি বা পরাগ রেণু যেটাকে বলা হচ্ছে ওইটা। ওকে এই গুঁড়োগুলো বস্তু পরাগ রেণু হচ্ছে, দেখছো ওই গুঁড়াগুলো কিন্তু হচ্ছে পরাগ, আমি অলরেডি বলে ফেলেছি। ফুলের পরাগ ধ্বনি হতে পরাগ রেণু একই ফুলের, এই যে দেখো মূলত এই যে দেখো পুংকেশরের যে পরাগরেণু গুলো রয়েছে যে হলুদ হলুদ গুলো তোমার হাতের মধ্যে লাগতো যখন তুমি জবা ফুলকে হাতে নিতা, তো দেখো ওইটা মূলত কি হয় ওইগুলোকে বলা হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণু গুলো দেখো পরাগ ধ্বনি হতে পরাগরেণু একই ফুলের, এটা মনে করো একটা ফুলের যদি হয় এই ফুলটা থেকেই হচ্ছে, অথবা একই জাতের অন্য ফুলের, মনে করো এই ফুলের মধ্যে হতে পারে, অথবা এই ফুল থেকে এই যে আরেকটা ফুল একই জাতের ওদের মধ্যেও হতে পারে। ওকে এর পরাগরেণু হতে পারে অন্য জাতের ফুল স্থানিত হওয়াকে। এই যে দেখা পরে স্ত্রীতে গর্ভ মুন্ডে, স্ত্রী যেটা গর্ভাশয় রয়েছে সেটা গর্ভ মুন্ডে হচ্ছে যখন হচ্ছে, মনে করো গর্ভ মুন্ডে বলে গর্ভের মুখে যাচ্ছে, বুঝছো? ওই যে গর্ভের মুখে যাচ্ছে, যে গর্ভাশয় রয়েছে সেটার মুখে যাচ্ছে, স্ত্রী দেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে পরাগায়ন বলে। ওকে আচ্ছা পরাগায়নটা তাহলে কি তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার ভর্তি পরীক্ষার মধ্যে পরাগায়ন কি কখনোই আসবে না, কিন্তু তোমাকে জানার সুবিধার্থে প্রশ্নের উত্তর করার সুবিধার্থে তোমাকে অবশ্যই পরাগায়নটা সম্পর্কে তোমার মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমি সিম্পল একটু ধরে নেই, দেখো পরাগ রেণু যেটা রয়েছে পরাগ রেণু, ওকে পরাগ রেণুটা কি করবে, পরাগ রেণুটা যেটা পরাগ রেণুটা কি, আমরা একটু বাস্তবে ফিরে যাই। আমরা যখন হচ্ছে কোনো জবা ফুলকে ধরেছিলাম আমাদের হাতের মধ্যে হলুদ হলুদ হচ্ছে কিছু একটা হাতের মধ্যে লেগেছিল হলুদ রঙের, তো সেটাই মূলত পরাগ রেণু। ওকে ধরে নাও এটা পরাগ রেণু। তো এই পরাগ রেণুটা কি করা হয় যখন একটা ফুলের গর্ভমুণ্ডে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, গর্ভমুণ্ডে চলে যায়, অথবা অন্য কোনো একই জাতের ফুলের একই জাতের হতে হবে, বুঝছো? একই জাতের মনে করো তোমার আমের পরাগরেণু গিয়ে হচ্ছে কলার পরাগরেণুতে গিয়ে হচ্ছে কি তোমার হচ্ছে পরাগায়ন হবে এমনটা না, আমের সাথে হবে। যেমন ওকে এটা যদি আরো ক্লিয়ার করে বলা লাগে, আসলে এখানে ইয়ার কিছু নাই, তুমি আসলে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি আর কি। যেমন ছাগল ছাগল, মানুষ মানুষ, ওকে তেমন হচ্ছে তোমার আম আম, জাম জাম, কাঁঠাল কাঁঠাল। তো যে যে জাতের সে জাতের হচ্ছে পরাগণটা, সেই যে জাতের হচ্ছে গর্ভমুণ্ডে হচ্ছে পরাগণটা যাবে। ওকে ওই যে হলুদ রঙের যে হচ্ছে কিছু একটা ছিল সেটা মূলত স্ত্রী গর্ভাশয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে। স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা বা এই যে সিস্টেমটাই মূলত হচ্ছে পরাগায়ন। আশা করি পরাগায়নটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা ওকে বৃত্তি খান সমস্যা নয়, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি লিখছো ভাইয়া, আপনার কথা সব ভালোভাবে শোনা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে শুনতে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার আসলে এখানে আর কিছুই করার নেই। আমি নেক্সট দিন কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করবো বিষয়টা দেখার জন্য। আজকে যেহেতু যতটুকু হয় তোমরা একটু ম্যানেজ করে নাও, আসলে কিছু কিছু বলার নেই আজকে, বুঝছো? আজকে আমরা মানে যতটুকু সম্ভব তোমরা এটাকে ম্যানেজ করে নাও, আজকে এতটুকুই। ওকে আজকে এতটুকুই। ওকে তোমরা হচ্ছে যেটা বললাম আর কি, দেখো তুমি একটু কষ্ট করে হলো আবার রেকর্ডেড থাকবে, রেকর্ডটা দেখে নিও। ওকে এখন দেখো যেটা আমি বলতেছিলাম যে আমাদের যেটা হচ্ছে কি বলে যে পরাগায়ন যেটা, সেটা আমি আশা করি কেউ একজন কোশ্চেন করেছিল যে হচ্ছে পরাগায়নটা কি, সেটা আসল শোনা যায়। ওকে আচ্ছা আশিক মাহমুদ, আচ্ছা আমার কথা বুঝছো কিনা ভাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো দেখি, তোমরা পরাগায়নটা ক্লিয়ার কিনা, পরাগায়নটা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া পরাগায়নটা ক্লিয়ার। ওকে যদি ক্লিয়ার হয় তাহলে ওকে লেখো, আর যদি তোমার কোনো জানার থাকে সেটা ভালোভাবে শোনা যায়। ওকে ওকে আশিক মাহমুদ একটু কমেন্ট করে জানাও, যারা সংযুক্ত আছে বিধি সহ সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা হচ্ছে ক্লিয়ার শুনতে পাচ্ছ কি, তোমরা হচ্ছে ক্লিয়ার বুঝছো কিনা পরাগায়নটা কি, এটা আসলে বুঝছো কিনা। আর একটা বিষয় তোমাদের জানতে হবে, দেখো যে একই ফুলের মধ্যে যেটা হচ্ছিল আর একটা থেকে আরেকটা ফুলের মধ্যে হচ্ছিল, এই দুটো কিন্তু এক জিনিস না। এটা মূলত হচ্ছে একই ফুলের মধ্যে যখন হয় স্বপরাগণ, এটা পরপরাগণ। তোমরা একটু জাস্ট মনে রাখবে যে পরাগণ কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগণ আর একটা হচ্ছে পরপরাগণ। এটা হচ্ছে এমনটা হতে পারে ধরো যেমন হচ্ছে তোমার
যদি আমি বলে থাকি যে দেখবে যে তোমাদের অনেকের ফ্যামিলির মধ্যে হচ্ছে চাচাতো ভাই বোনের সাথে বিয়ে হয়ে যাচ্ছে একই ফ্যামিলির মধ্যে, মূলত একই যখন হয় তখন হচ্ছে স্বপরাগায়ন, বুঝছো? আর যখন হচ্ছে একজন আরেকজনকে চিনে না, অন্য একটা ফ্যামিলির সাথে তার বিয়ে হয়ে যাচ্ছে, মূলত এটা হচ্ছে অনেক দূর থেকে হচ্ছে পরাগায়ন। মূলত ফুলের ক্ষেত্রে এমনটাই, বুঝছো? তো ফুলের মধ্যে যখন একই হচ্ছে পরাগরেণু হয়, যে তোমার কি হয় পরাগরেণু থেকে গর্ভমুণ্ড স্থানিত হচ্ছে একই ফুলের মধ্যে, তখন সেটা হচ্ছে স্বপরাগায়ন। আর যখন একটা ফুল আর একটা ফুলের কাছে যাচ্ছে, একটা ফুল কাছে দূরে আছে, ওই ফুলের কাছে যাচ্ছে অন্য একটা ফুলের কাছে, তখন সেটা হচ্ছে পরাগন। একটু সিম্পল বিষয়গুলো তুমি বোঝার চেষ্টা করবা, তাহলে আশা করি বুঝতে পারবো। ওকে, ধন্যবাদ। যারা কমেন্ট আবার বুঝান, কি আবার বুঝাবো, কি পরাগায়ন? আচ্ছা, বিধি খানম, তুমি মনে হয় পড়ে আসছো। আসলে আবার আবার কি বুঝাবো? যতটুকু বুঝাইছি একটু যেটা বললাম আর কি, ওই যে মনে করো হচ্ছে আমরা যখন কোনো জবা ফুলকে হাত দিয়ে ধরতাম, আমাদের হাতের মধ্যে হচ্ছে হলুদ হলুদ কিছু একটা লাগতো, এই হলুদটাই হচ্ছে মূলত হচ্ছে পরাগরেণু। হ্যাঁ, পরাগরেণু, যে দেখো পরাগরেণু, এই পরাগরেণুটা যখন কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা বা যে সিস্টেমটা, সেটাকে হচ্ছে আমরা বলতেছি পরাগায়ন। ওকে, এই সিস্টেমটা যখন এই যে পরাগরেণুগুলো হচ্ছে তোমার পরাগরেণুগুলো যখন কোনো ফুলের গর্ভমুণ্ডে যাচ্ছে, যে প্রক্রিয়া যাচ্ছে সেই প্রক্রিয়াটা মূলত হচ্ছে পরাগায়ন। ওকে, পরাগায়নটা নিয়ে আমরা কথা বললাম, তাহলে তুমি আসলে বুঝতে পারছো। এরপরে দেখো পরাগায়ন মূলত দুই প্রকার হয়ে থাকে, স্বপরাগায়ন, পরপরাগায়ন। আমরা একটা উদাহরণ দিতে গিয়ে বলেছি যে হচ্ছে যদি একই পরিবারের মনে করো তোমার চাচাতো বোন চাচাতো ভাইয়ের মধ্যে যে বিয়েটা হচ্ছে বা অনেক সম্পর্ক হচ্ছে, সেটা মূলত স্বপরাগায়ন। আর যখন হচ্ছে একটা ছেলে বা অনেক সম্পর্ক মানে দূরে কোনো ফ্যামিলির পরিচিত না বা পর যেটাকে বলা হচ্ছে, এরকম ফ্যামিলি যখন বিয়ে হচ্ছে, সেটাকে মূলত বলা হচ্ছে পরপরাগায়ন। এরকম ফুলের ক্ষেত্রে তুমি কল্পনা করো যে একই ফুলের মধ্যে যখন পরাগায়নটা হচ্ছে, একই ফুলের মধ্যে স্বপরাগায়ন। আর যখন একটা ফুল আর একটা ফুল থাকতেছে, মানে দূরে কোথাও ফুল থাকতেছে, একটা ফুল মানে একই ফুলের ভিতরে না, অন্য কোনো ফুল আর একটা ফুল, ওকে, তখন হচ্ছে পরপরাগায়ন। আশা করি সিম্পল এই বিষয়টা তুমি বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ। এরপরে দেখি আমরা পরবর্তীতে যাই। আর এরপরে দেখো পরাগায়ন কত প্রকার, এটা আমরা জানলাম। আমি বলেছিলাম যে আমি যেটা তোমাদের বেসিক যে টপিকটা আছে সেটা একেবারে ক্লিয়ার করে দিয়ে যাব। নার্সিং ভর্তি পরীক্ষায় যেহেতু আছে যে পরাগায়ন নিচের কোনটি পতঙ্গ পরাগী, এখন ভর্তি পরীক্ষা যদি আসে যে পরাগায়ন কত প্রকার বা পরাগায়ন কত প্রকার, আর নিচের কোনটি স্বপরাগায়ন, এগুলো যদি আসে তুমি কিন্তু এখন অ্যান্সার করতে পারো, যদি একটু আমি দেখাইছি আর কি তোমাকে। এখন দেখো যেটা তোমাদের প্রশ্নের মধ্যে ছিল যে পরপরাগায়ন বিভিন্ন মাধ্যমের মাধ্যমে হচ্ছে তোমার পরাগায়নটা হয়ে থাকে। সেই মাধ্যম লাগবে না, মনে করো অবশ্যই একটা মাধ্যম লাগবে। এই যে মনে করো আমি বোর্ডের মধ্যে লিখতেছি, কি দিয়ে লিখতেছি? একটা কলম দিয়ে লিখতেছি, কলমটা মনে করো একটা মাধ্যম। এই যে মনে করো আমি তুমি হচ্ছে আমার কথাগুলো শুনতেছো, কোন মাধ্যমে শুনতেছো? তুমি আমাকে দেখতেছো, কোথায় দেখতেছো? তুমি ফেসবুকে দেখতেছো, ফেসবুকের মাধ্যমে হচ্ছে তোমার কাছে আমরা পৌঁছাইছি। এই যে দেখো প্রত্যেকটা সিস্টেমের একটা হচ্ছে মাধ্যম লাগে। তো সেরকম দেখো ওই যে পরাগরেণুগুলো তোমার কি করবে? পরাগরেণুগুলো হচ্ছে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, এবং গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার জন্য অবশ্যই কোনো না কোনো মাধ্যম লাগবে, তাই না? সে তো নিজে নিজে যাইতে পারবে না, মানে নিজে নিজে গর্ভমুণ্ডে যাইতে পারবে না, যাওয়ার জন্য অবশ্যই তার একটা মাধ্যম লাগবে। তো তুমি এরকম যে কোনো কিছু করার জন্য অবশ্যই কোনো কোনো মাধ্যম লাগবে। তো ফুলেরও সেরকম পরাগায়ন করার জন্য অবশ্যই তার একটা মাধ্যমের প্রয়োজন রয়েছে। তো সেটা দেখো কি দেখো সেরকম দেখো পতঙ্গ পরাগী কিছু ফুল রয়েছে, বায়ু পরাগী মানে পতঙ্গ, মানে করো পতঙ্গ কি পোকামাকড় যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে হচ্ছে পরাগায়ন হয়, এমন কিছু ফুল রয়েছে। এরপরে দেখো তুমি হচ্ছে বায়ুর মাধ্যমে কিছু পরাগায়ন করে, বায়ুর মাধ্যমে যেগুলো করে সেরকম বায়ু পরাগী কিছু ফুল রয়েছে। পানির মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে, বুঝছো, সেরকম কিছু ফুল রয়েছে। এরপরে প্রাণী পরাগী কিছু, মানে প্রাণী কিছু আমাদের যে হচ্ছে বিভিন্ন প্রাণী রয়েছে, পশু পাখি বিশেষ করে, তারা হচ্ছে এগুলো নিয়ে থাকে, সেটা মূলত হচ্ছে সেটাও একটা মাধ্যমের মাধ্যমে সম্পূর্ণ থাকে। ওকে, যারা সংযুক্ত আছে তোমার হাতের ডান পাশে থাকা লাইক বা লাভ যে রিয়াক্ট গুলো রয়েছে একটু ইউজ করো, একটু হচ্ছে তুমি টাচ করলে হচ্ছে এখানে দেখা যাবে। তুমি যদি তোমার হাতের পাশে থাকা রিয়াক্ট বাটন গুলো একটু ইউজ করো, তাহলে আমাদের হচ্ছে রিচটা বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা আরো বেশি বেশি শিক্ষার্থী বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমার হাতের ডান পাশে থাকা রিয়াক্ট বাটন গুলো একটু ইউজ করো, একটু হচ্ছে টাচ করে রিয়াক্ট দাও, তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক সুবিধা হয়, বা আমরা হচ্ছে একটা ভালো বেনিফিট পেতে পারি তোমাদের কাছ থেকে। ওকে, দেখো আমরা তাহলে চলে যাই। দেখো পতঙ্গ পরাগী ফুলের যে অভিযোজন রয়েছে, পতঙ্গ পরাগী ফুল আমরা যেটা বললাম যে পতঙ্গ মূলত দেখো এই ফুলগুলো কিরকম হয় দেখছো, যেগুলো বড় হয়ে থাকে, রঙিন হয়ে থাকে, মধুগুণযুক্ত হয়ে থাকে, পরাগরেণু গর্ভমুণ্ডে আঠালো হয়ে থাকে, সুগন্ধযুক্ত হয়ে থাকে। যেমন দেখো জবা, কুমড়া ফুল, সরিষা ফুল, এই যে তোমরা দেখবা যে হচ্ছে সরিষা খেতে, তখন দেখবা যে আমরা অনেকেই কিন্তু কয়েকদিন আগে আমাদের চলে গেল, তো আমরা অনেকেই ছবি তুলেছি সরিষা খেতে সুন্দর অনেক না, তো দেখো অনেক মৌমাছি কিন্তু এটার মধ্যে ঘোরাফেরা করে। এই মৌমাছি কিন্তু কীট না, পতঙ্গ। এই যে এরকম মনে করো তোমার ফুলগুলো রয়েছে যেগুলো খুব আকর্ষণ করে, অনেক বড় হয়, আকর্ষণীয় হয় দেখতে, এই ফুলগুলোকে কিন্তু পতঙ্গ আকর্ষণ করে। তো পতঙ্গ আকর্ষণ করার কারণে কি হয়, পতঙ্গ ওখানে ছুটে যায়, গিয়ে হচ্ছে বসে, ওখান থেকে মধু সংগ্রহ করে, পরে আরেকটা ফুলে চলে যায়, এবং ওখানে বসে, তারপরে কি হয় গায়ের মধ্যে যে আঠালো পদার্থ গুলো লাগে, যে হয়তো তোমার পরাগরেণু গুলো লাগে, তখন আরেকটা ফুলের মধ্যে বসে, তখন কি হচ্ছে ওখানে ওদের
ওটার গড় মোটে স্থানান্তরিত হয়। তো এইভাবে মূলত হচ্ছে কি হয়, পরাগায়নটা হয়ে যায়। এটা মূলত হচ্ছে কি পতঙ্গ। তোমাকে জানতে হবে এই যে তুমি একটু কল্পনা করো, তুমি বাস্তবে এইবার দেখেছো জবা, কুমড়া, সরিষা এগুলো কিন্তু তুমি দেখেছো যে বিভিন্ন ছোট ছোট পতঙ্গ গুলো হচ্ছে মানে বসে ছোটাছুটি করে এগুলোর উপর দিয়ে। তো এটাই মূলত হচ্ছে যেহেতু পতঙ্গ বসে এই জন্য এগুলো পতঙ্গ পরাগী ফুল। ওকে, এরপরে দেখো বায়ু পরাগী ফুল রয়েছে। বায়ু পরাগী ফুলগুলো মূলত ফুল গন্ধ এবং মধুগ্রন্থিহীন হয়। এগুলো মূলত তোমার গন্ধও থাকে না, মধুও থাকে না। ওকে, তোরা এগুলো হালকা অসংখ্য আকারে ক্ষুদ্র, মূলত হচ্ছে এগুলো অনেক ছোট হয়ে থাকে, বুঝছো। এদের হচ্ছে গন্ধযুক্ত আঠালো শাখা কিন্তু কখনো পালন করে না হয়। যে দেখো ধান, তুমি যদি ধান ক্ষেতের কথা চিন্তা করো, ধান ক্ষেত বিশাল বিশাল ধান ক্ষেত, ধানে দেখবে যখন হচ্ছে ধানটা হচ্ছে বের হয় সাদা থাকে, সাদা হালকা করে সাদা থাকে, কিন্তু তখনই কিন্তু হচ্ছে ধানের মধ্যে পরাগায়নটা হয়ে থাকে। এটা মূলত বিশাল, দেখো বিশাল ধান ক্ষেত। তুমি একটা হচ্ছে কি বলা, একটু যদি ধান ক্ষেতের দিকে যাও তাকাও, দেখবে যে জমি মানে তোমার যেদিকে চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো এত এত ধান ক্ষেত যদি মনে করো কোনো পতঙ্গের মাধ্যমে করা হতো তাহলে কি হইতো বলতো? এত পতঙ্গ কই থেকে আসতো বা এত কিভাবে হইতো? অনেক ফসল তোমার পরাগায়নের অভাবে সেগুলো হইতো না, নষ্ট হয়ে যাইতো। এবং সৃষ্টিকর্তা দেখো কিভাবে সেগুলো তৈরি করেছে। এখন তুমি দেখো এখানে বায়ু কিন্তু সবসময় ওখানে থাকে, তাই না? সব জায়গায় বায়ু থাকে। এই বিশাল বিশাল ধান ক্ষেত গুলো সিম্পলি হচ্ছে ধানগুলো কি হয়, বায়ুর মাধ্যমে বাতাসের মাধ্যমে কি হয়, রেণুগুলো একটাতে একটাতে যায়, কি হচ্ছে পরাগায়ন হয়ে থাকে এবং সুন্দরভাবে আমাদের ফসল উৎপাদন হয়ে থাকে। দেখছো কি অবস্থা? তাহলে ডুবে, হ্যাঁ, তাহলে তোমাকে বায়ু রিলেটেড যদি আসে তাহলে আমাকে ধান খেতে কথা মনে রাখবা, বিশাল বিশাল ধান খেতে। তো দেখা যাচ্ছে যে কোনো কিছু ছাড়াই হচ্ছে সেগুলো তোমার পরাগায়ন হচ্ছে। ওকে, এরপরে দেখো পানি পরাগী যে ফুল রয়েছে, পানি পরাগী ফুল, এরা আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য, এরা সহজে হচ্ছে পানিতে বাঁচতে পারে। আচ্ছা, পাতা শাকগুলো মূলত মনে হয় এগুলো হচ্ছে পানির মধ্যে যেগুলো থাকে। ওকে, পানির মধ্যে কিছু ফুল দেখবা ফোটে, তো সেগুলো মূলত পানির মাধ্যমে পরাগায়ন হয়। যে যেখানে থাকে সেই মাধ্যমে হচ্ছে তার পরাগায়নটা করে ফেলে। এরপরে দেখো প্রাণী পরাগী ফুল রয়েছে। তোমার দেখো কদম, শিমুল, কচু ইত্যাদি হচ্ছে প্রাণী পরাগী ফুল। সব ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমণ্ডলে সজ্জিত থাকে। এদের রং আকর্ষণীয়, সেসব ফুল গন্ধ থাকতে পারে এবং বানাও পারে। আচ্ছা দেখো, এই যে বড় আকারের হয় কেন বলতো? যেহেতু প্রাণী পরাগী মানে বড় হয়, তাতে হচ্ছে মানুষ প্রাণী কি দেখতে পায়, প্রাণী আকর্ষিত হয়। কারণ প্রাণী যদি আকর্ষিত না হয় তাহলে কিন্তু হচ্ছে কি হবে, প্রাণী কিন্তু যাবে না, তাহলে ওর পরাগায়ন হবে না, ফুলটা হচ্ছে অকালে কি ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে আমি যতটুকু তোমাকে দেখাইছি, ততটুকু তোমাকে দেখানোর চেষ্টা করেছি যে হচ্ছে তোমার এই ফুল, হ্যাঁ, পরাগায়ন, এরপরে পরাগায়নের মাধ্যম, পরাগায়নের প্রকারভেদ, এর বাইরে গিয়ে যদি এই ভর্তি পরীক্ষার মধ্যে কোনো প্রশ্ন আসে পরাগায়ন রিলেটেড, ফুল রিলেটেড, আর বাইরে গিয়ে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই নাই। ওকে, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যারা সংযুক্ত আছো ততটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে ভাইয়া ওকে আমরা পরাগায়ন এটা বুঝে ফেলেছি। ওকে, যদি বুঝে থাকো এরপরে এটা একটু যারা সংযুক্ত আছো, যারা শেয়ার করেছে সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার দেখো যে কোশ্চেনটা এখানে দেখা যাচ্ছে, যে আগে অ্যান্সার করবা তার নাম হচ্ছে আমি এখানে নোট ডাউন করব। ওকে, দেখি কে আগে অ্যান্সার করতে পারো দ্রুত। আমাদের আজকে ম্যারাথন ক্লাস হওয়ার কথা ছিল, যদিও ম্যারাথন ক্লাস চলতেছে আসলে। সময় যেহেতু আমাদের পেরিয়ে গেছে, তাই না কতটুকু কন্টিনিউ করা যাবে, তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি তোমাদের হচ্ছে কন্টিনিউ করার। ওকে, প্রথম কমেন্ট করেছে হচ্ছে নীলিমা দাস। নীলিমা দাস, ওকে, তোমার নামটা আমি নোট ডাউন করলাম, নীলিমা দাস। ওকে, আর নীলিমা দাস সে হচ্ছে কমেন্ট করেছে যে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, তুমি এ কমেন্ট করেছো কেন ভালো করে দেখো। আহ ওর লিখছে কি সোডিয়াম ক্লোরাইড। ওকে, দেখি সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণের সংকেত যদি বলতে না পারো তাহলে কিন্তু লবণ খাওয়া বন্ধ করে দাও। ওকে, রোজা ইসলাম, জুইমনি লিখছে ভালো করে, তোমরা না দেখে কমেন্ট করতেছো, এ তো হবে না। তোমরা কি বোর্ড স্পষ্ট দেখতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা যারা ডি যারা লিখছো, আচ্ছা উমি লিখছো, এছাড়া বিথি লিখছে। আচ্ছা বিথি, তুমি কি লিখছো এগুলো? আচ্ছা, এ লিখছো, অনেকে লিখছো কি ডি, মানে হচ্ছে ক, অথবা তুমি লিখতেছো ঘ। ওকে, ক অথবা ঘ লিখতেছো আসলে। আচ্ছা, এ ডি। ওকে, এইটা না এটা। আচ্ছা, আমাদের দেখতে ভুল হয়েছে। আচ্ছা, নীলিমা দাস, তোমার দেখতে ভুল হয়েছে, তোমার নামটা আমি লিখে ফেলেছিলাম, তুমি তো ভুল করেছো। আচ্ছা দেখি আর কি কমেন্ট ফাতেমা ইসলাম বলছে যে হচ্ছে ডি। ওকে, দেখি ডি সোডিয়াম ক্লোরাইড, এটা যদি তুমি টেবিল সল্ট বলা হয়ে থাকে এটাকে। ওকে, আমরা প্রত্যেক জীবনে
আমরা প্রতিনিয়ত হচ্ছে এটা কি খাই বা আমাদের অত্যাবশ্যকীয় একটা হচ্ছে রাসায়নিক উপাদান যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। ওকে, এখন দেখো খাবার লবণের যে রাসায়নিক নাম রয়েছে, রাসায়নিক নামটা আমরা জানলাম যে সোডিয়াম ক্লোরাইড। এটা তোমার যদি হচ্ছে এটা সংকেতটা কি, আচ্ছা যারা সংযুক্ত আছে আমার একটু বলে দাও সোডিয়াম ক্লোরাইডের সংকেতটা কি। আসসালামু আলাইকুম, এটা কি বিএসসি তে ফাতেমা ইসলাম নদী। বিএসসি ডিপ্লোমার কোনো বিষয় না, তুমি সংযুক্ত থাকো, তুমি বিএসসি হও ডিপ্লোমার হও, যেখানে পরীক্ষা দাও, নিরপেক্ষ পরীক্ষা দাও, তোমাকে অবশ্যই এই সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে জানতে হবে, তোমাকে অবশ্যই বল সম্পর্কে জানতে হবে, তোমাকে অবশ্যই হচ্ছে কি পরাগায়ন সম্পর্কে জানতে হবে। তো তুমি এটা এটা হচ্ছে ওকে বিএসসি ডিপ্লোমা সবাই করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা যারা সংযুক্ত আছে ফাতেমা আক্তার, নীলিমা দাস, এছাড়াও যারা দেখতেছি সবাই কি করে একটু আমাকে কমেন্ট করে জানাও তো সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি, সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি, সোডিয়াম ক্লোরাইডের সংকেত একটু আমাকে লিখে জানাও। সুমি আক্তার কিভাবে হয় তুমি একটু ভালো করে দেখো ভাইয়া। সোডিয়াম এরকমই কিন্তু তুমি ভুল করে ভর্তি পরীক্ষার মধ্যে এইরকম কমন প্রশ্ন ভুল করে কিন্তু হচ্ছে তুমি ভুল ভুল হয়ে যাবা, বুঝছো? তুমি ভুলে একবারে ফুল হচ্ছে তোমার ভুল হয়ে যাবে। ওকে, তো তোমাকে হচ্ছে বেশি জানতে হবে ভালো করে। আচ্ছা ডি লিখছো অনেকেই, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সংকেতটা কি, সংকেত সংকেত ওকে। আচ্ছা NC1 আবার কি রে, NC1 কিছু আছে, NaCl NaCl। দেখো প্রতীক নীলিমা দাস তুমি কিন্তু লিখছো NaCl, কি লিখছো সব Na C, তুমি সব বড় হাতে লিখছো কিন্তু, বুঝছো? ওকে দেখি NaCl, ওকে নীলিমা দাস এবার ঠিক আছে। হ্যাঁ দেখো প্রতীক লেখারও কিন্তু হচ্ছে কিছু নিয়ম কারণ রয়েছে, তুমি তোমার মন গড়া হচ্ছে কিছু লিখতে পারো না। ওকে, তুমি এভাবে কিন্তু লিখতে পারো না, সেজন্য হচ্ছে তোমাকে কিছু নিয়ম ফলো করতে হবে। তো প্রতীক লেখার কিছু নিয়ম ফলো রয়েছে, যাই হোক প্রতীক লেখার নিয়ম হচ্ছে আমি এখানে পড়াবো না, বা এটা তোমার পড়ার বিষয় না, বা এটা আমার এখানে জানানোর বিষয় না। ওকে, তোমাকে এটা দেখে নিতে হবে। যে দেখো সিটা হচ্ছে এরকম থাকে, ওকে এটা ছোট হাতের থাকে, এটা বড় হাতের থাকে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের যে রাসায়নিক যে যৌগগুলো রয়েছে যেগুলো লেখা যে পদ্ধতি সেটা আমরা জেনে শিখবো। আচ্ছা দেখো যেটা আমি বলতেছিলাম যে তুমি এরকম প্রশ্ন যদি আসে, এরকম একটা কমন প্রশ্ন অনেকেই উত্তর করেছে অনেক উত্তর করেছে হচ্ছে ডি, হ্যাঁ ক এবং ঘ, আসলে খুবই একটা মানে কমন একটা বিষয় তুমি কিন্তু ভুল করে ফেলেছো। এর জন্য তোমাকে কি করতে হবে, বারবার পরীক্ষায় বসতে হবে। তো আমরা গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং হচ্ছে আমরা তোমাকে বাংলাদেশের নাম্বার 1, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং বাংলাদেশের সবথেকে বড় একটি নার্সিং ভর্তি প্ল্যাটফর্ম। তো আমরা হচ্ছে তোমাদের দিচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ, কমন উপযোগী এবং এরকম কনফিউশন কিছু তোমার কনফিউশন কিছু হচ্ছে কি বলা হয় অপশন সহ, কনফিউশন কিছু অপশন সহ হচ্ছে তোমাকে হচ্ছে আমরা বেশ মডেল টেস্ট নিচ্ছে। আমরা আমাদের এক্সাম ব্যাচ চলতেছে, তো সুপার সাজেশন এক্সাম ব্যাচ, এটা হচ্ছে আমরা মূলত সুপার ডুপার কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো এই সুপার ডুপার কোশ্চেন গুলো দিয়ে তুমি কিন্তু তোমার প্রস্তুতিকে যাচাই করতে পারবা। তো তোমাদের জন্য আরো গুড লাক, যে হচ্ছে তোমরা যারা এখনো পিছায় আছো বা ভালো করে পড়ো নাই, কোনো কারণে হচ্ছে মিস হয়ে গেছে, তো হচ্ছে যেহেতু ভর্তি পরীক্ষায় পিছায় গেছে, তুমি চাও এখনো ঘুরে দাঁড়াতে, অবশ্যই ঘুরে দাঁড়াতে পারো। তো যারা হচ্ছে এখনো দ্বিধান্তের মধ্যে আছো, এরকম কমন কিছু কোশ্চেন ভুল করতেছো, আসলে তোমরা যদি এখনো আমাদের এক্সাম ব্যাচ গুলো এনরোল করো, এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, বা আমাদের যে কোর্স একদম রিভিশন ফাইনাল সুপারভিশন রিভিশন ব্যাচ চলতেছে, রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস সবকিছু পাবা। তো এটার মাধ্যমে তুমি তোমার নিজের প্রস্তুতিকে শতভাগ যাচাই করতে পারবা। শতভাগ যাচাই করে তুমি তোমার যে এই ধরনের যে ভুলগুলো সেগুলোকে হচ্ছে তুমি যাচ করতে পারবা। আর তুমি হয়তো জানো কিনা জানি না, যে তোমার নার্সিং ভর্তি পরীক্ষা যদি তুমি 1 নাম্বার কম পাও, ধরো তোমার বন্ধু হচ্ছে 72 পেয়েছে, মনে করো 72 পেয়েছে, হ্যাঁ 72 পেয়েছে, তুমি মনে করো 73 পেয়েছো। এখন দেখো তোমার বন্ধু এবং তোমার মধ্যে মিনিমাম 1 থেকে 1.5 হচ্ছে সিরিয়াল কম বেশি হবে। তো এই একটা প্রশ্নের গুরুত্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই একটা জন্য তুমি চান্স পেতেও পারো, অথবা একটা জন্য তুমি চান্স নাও পেতে পারো। তো তুমি দেখো একেবারে তীরে এসে তরি ডুবানোর থেকে তোমাকে কি করা হয়, তীরে এসে তরি না ডুবাই তুমি একটু নড়াচড়ে বসো, একটু ভালো করে প্রিপারেশন নাও, ভালোভাবে নিজের প্রস্তুতিকে সম্পূর্ণ করো। ওকে, যাই হোক এক্সট্রা কিছু কথা বলতে আমি চাই না। কি লিখছো যে কালারটা চেঞ্জ করেন প্লিজ, বোর্ডে কিছু বোঝা যায় না। আচ্ছা কালার চেঞ্জ করা সম্ভব না, এটা এরকমই কালার আমি দিয়েছি, কেন বোঝা যাচ্ছে তো? দেখো আমি তোমার অপশন গুলোকে বোল্ড করে দিয়েছি, আর হচ্ছে খাবার যেটা এটাকে দিয়েছি, আর যেগুলো আমি লিখতেছি, ওকে আমি যেটা লিখতেছি আসলে আমি তেমন কিছু লিখি না, আমি এটা কালো লিখলে তুমি হচ্ছে বুঝতে পারবা, অথবা অন্য কোনো রং দিচ্ছি দেখি, আসলে এটা বোল্ড করে দিলে অনেক বুঝতে পারবা। ওকে ঠিক আছে, আজকে এভাবে চালাই নাও, সমস্যা নেই। ওকে দেখি আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা যাই হোক আমি সোডিয়াম ক্লোরাইড রিলেটেড অনেক কথা বলেছি। আর তুমি যদি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার 2000 সালের প্রশ্নগুলো সলভ করে থাকো, তাহলে দেখবা 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু বিভিন্নভাবে ঘুরে ফিরে ভর্তি পরীক্ষার মধ্যে
চলে আসছে, হয় বিএসসি তে আসছে নাহলে ডিপ্লোমার মধ্যে আসছে। তো এবার দেখো যে কোশ্চেনটা রয়েছে, দেখি কি অ্যান্সার করতে পারো। এবার হচ্ছে যে অ্যান্সার করবো তার নামটা হচ্ছে আমি এখানে নোট ডাউন করবো। ওকে দ্রুত দেখি অ্যান্সার করো, দেখি কে করতে পারো। ওকে প্রথমে অ্যান্সার করছো জয়নব খাতুন, আশিক মাহমুদ গ 100%, রিকে টস। ওকে এটা এটা উত্তর। ওকে দেখি তাহলে কি জয়নব খাতুন। আচ্ছা জয়নব খাতুন, ওকে জয়নব খাতুন লিখছে যে হচ্ছে এটা। ওকে আর এরপরে আশিক আছে, বিথি আছে, আচ্ছা নীলিমা দাস। নীলিমা দাস তুমি কি লিখছো রাতখানা এ? আচ্ছা আমার এ হবে কি বলো। আচ্ছা দেখি বাকি কারা আছো, সি। আচ্ছা ফাতেমা ইসলাম নদী, জুই মনি, এছাড়াও তাসনিম আহমেদ, রিকটিশিয়া, রিকেটস, নিজুম, রোজা ইসলাম, অদৃশ্য মায়া, রবিউল ইসলাম। ওকে ওকে আচ্ছা সি। আচ্ছা অদৃশ্য মায়া তুমি লিখছো যে এ। আচ্ছা এরপরও অনেকেই এ লিখতেছো, আবার অনেকেই সি লিখতেছো। আসলে কাহিনীটা কি? ভিটামিন ডি। আচ্ছা তুমি কি তাহলে প্রশ্ন বোঝো নাই? ভিটামিন ডি এর অভাবে নিচে কোন রোগটি হয় এটা, আর হচ্ছে ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়। তাহলে তুমি যদি রাতকানা বলো তাহলে ভিটামিন এর অভাবে কি হয়, ভিটামিন ডি এর অভাবে যদি রাতকানা হয় ভিটামিন ডি এর অভাবে কি হয় আমাকে একটু জানাও। আচ্ছা একজন আবার একটু বেশি পাকনা করে লিখেছে চ। ওকে ওকে ধন্যবাদ তোমাকে, বেশি পাকনা হওয়া অনেক ভালো। ওকে আচ্ছা জানি না। আচ্ছা ওকে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। আচ্ছা ফাতেমা ইসলাম নদী লিখছে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, তাহলে ভিটামিন ডি এর অভাবে কি হবে রাতকানা রোগ হয়? তুমি তো অনেকে যে লিখছো তাহলে কি লিখছো ভাই, এটা হলো না তো। ওকে তাহলে আচ্ছা বুঝতে পারছো যে ভিটামিন ডি এর অভাবে কিন্তু তোমার হচ্ছে রিকেটাস রোগটা। আচ্ছা এখানে আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে কোন ভিটামিনের অভাবে কোন রোগটি হয়, এটা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় বরাবরই ভর্তি পরীক্ষার মধ্যে প্রশ্ন চলে আসে। এবছর আসলে পরের বছর আসলে তারপরের বছর মানে এক বছর উল্টাপাল্টা করে বিএসসি ডিপ্লোমা এভাবে ঘুরে ফিরে কিন্তু এই কোশ্চেনটা তোমার আসে। এবছর যদি তোমার ভিটামিন এ আসে, তারপরের বছর আসলে যে ভিটামিন ডি এর অভাবে কি হয়, ভিটামিন বি থাইরয়েডের অভাবে কি রোগ হয়, তো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। ওকে আচ্ছা আচ্ছা দেখো এরপরে দেখো আমি এখানে ছোট্ট একটা লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে প্রথম এমসিকিউ গুলো আসে না কেন, সবাই উত্তর দেওয়ার পর আসে, আমার এখানে আসে। আচ্ছা শোনো তোমার মনে হয় একটু ইয়া কি তালুকদার তোমার হচ্ছে মূলত হচ্ছে তোমার নেট প্রবলেম সম্ভবত। আচ্ছা তানিয়া সুলতানা লিখছে যে হচ্ছে গোয়া, অনেকক্ষণ পর লিখেছে। আচ্ছা এবার দেখো তো যারা সংযুক্ত আছো এরা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, একটু স্ক্রিনশট নিয়ে ডান লিখে কমেন্ট করো যারা সংযুক্ত আছো। আর তোমার হাতের পাশে থাকা লাইক লাভ যেটা তোমার মঞ্চ একটু রিয়েক্ট ইউজ করো, তাহলে হচ্ছে ডায়রিয়া পানিবাহিত রোগ। ওকে দেখো ভিটামিন যে রোগগুলো রয়েছে সেগুলো কোনটার ভাবে কি হয় এখানে দেওয়া আছে। তো যারা সংযুক্ত আছো তারা একটু হচ্ছে আমাকে স্ক্রিনশট নিয়ে ডান লেখো, স্ক্রিনশট না হয় তুমি দ্রুত ডান লেখো, তাহলে আমরা এখানে একটু হচ্ছে দেখার চেষ্টা করবো যে কি আসলে হচ্ছে। আমি সরে গেছি, দ্রুত হচ্ছে স্ক্রিনশট নিয়ে ডান লেখো। ওকে আচ্ছা ওকে তাহলে আমরা একটু দেখি যে ভিটামিনের যে ভিটামিন এর অভাবে কি হচ্ছে, তোমার রাতকানা রোগ হচ্ছে ভিটামিন এর অভাবে, তারপরে ভিটামিন বি ওয়ান থাইরয়েডের অভাবে কিন্তু হচ্ছে বেলিফুডের রোগ হচ্ছে। তো তুমি এখান থেকে মূলত হচ্ছে তোমাকে এই রাতকানাটা পড়তে হবে, এটা ভালো করে পড়তে হবে। এরপরে তুমি এই যে এসএলবি এটা হচ্ছে ভালো করে পড়বা। এই যে রিগ্রসটা আমরা অলরেডি দেখে ফেললাম। এতটুকুই, হ্যাঁ রক্ত জমাট বাড়তে এগুলো আসলে আর পড়ির মধ্যে আসে না। তুমি হচ্ছে এই যে 1 2 3 4 4টা ভালো করে মুখস্থ করো বা জেনে রাখো। ওকে ধন্যবাদ যারা কমেন্ট করছো, বিতি খানম, জুই মনি। ওকে ওকে সবাইকে ধন্যবাদ যারা ডান দিকে কমেন্ট করতেছো। ওকে তাহলে আমরা একটু পরের বক্তৃতাতে চলে যাই। ওকে আচ্ছা এটা আমাকে একটু জানাও, এটা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে তোমাদের দেখো এই ধরনের কোশ্চেন গুলো সাধারণত তোমাদের ডিপ্লোমা অংশে আসে না। হ্যাঁ কিন্তু টেস্ট অফিস সেশনে অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন করেছিল তারা, তারা হচ্ছে এই কোশ্চেনটা নিয়ে আসছে। এটা মূলত তুমি যদি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান অংশ থেকে পড়ো, সায়েন্স থেকে পড়ো, তাহলে তুমি কিন্তু এটার উপর তোমাকে ল্যাব করতে হয়। ওকে আর যারা হচ্ছে মূলত 9 10 এর সায়েন্স পড়েছো তারাও কিন্তু এটা হচ্ছে এই যন্ত্রটা নিয়ে নাড়াচাড়া করেছো, যন্ত্র নিয়ে কাজ করেছো। ওকে প্রথম কমেন্ট করেছে উর্মি। উর্মি হচ্ছে লিখছে যে উর্মি না, উর্মি হচ্ছে লিখেছে বি। আর আশিক মাহমুদ সে উর্মি হচ্ছে আমাদের জানাচ্ছে যে উর্মি। ওকে উর্মি ফার্স্ট কমেন্ট করেছে এবং লিখেছে হচ্ছে উত্তর হবে ডি।
আচ্ছা, আর বাকি যারা আছে এছাড়া আশিক মাহমুদ ভাই, আজকে ক্লাসের পিডিএফ দেওয়া হবে কি? হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে। আমি যেটা বলেছি যে ক্লাসে দ্রুত শেয়ার করে দিলে তুমি হচ্ছে পিডিএফ পেতে পারো। ওকে, এরপরে তোমার হচ্ছে অনেকেই কমেন্ট করতেছো, সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করতেছো। আসলে সবাই দেখি এবার একমত। হ্যাঁ, একমতে একক মতাদর্শে এক এক মতাদর্শে হচ্ছে তোমরা কি ইয়া হয়ে গেছে যে তোমরা পিস সবাই লিখতেছো, কেউ ভুল করতেছো না কেন? ওকে, তাহলে তোমরা কি আসলে বুঝতে পারছো, তোমরা মনে হয় ল্যাব গুলোকে উপভোগ করেছো। ওকে, ওই তুমি ক্লাস 9 এ অবশ্যই সায়েন্স পড়েছো, তখন কিন্তু তোমার মেশিনটা ইউজ করতে পারছো, তখন কিন্তু তুমি ল্যাবটাকে উপভোগ করেছো হয়তো। আর যারা পরবর্তীতে সাউন্ড কি আমি একা কম শুনতেছি? সাউন্ড তো আসলে আমি তো ওখানে আমাদের যে সাউন্ড সিস্টেম সেটাকে রিমুভ করে আমরা হচ্ছে একদম কি বলা হয়, একদম সাউন্ড সিস্টেম ছাড়াই আমি ভয়েস যতটুকু সম্ভব, আমার ভোকাল এমনিতে অনেক বড়, আমি এখানে কেউ নাই রুমের মধ্যে, এরপরেও যতটুকু সম্ভব জোরে বলার চেষ্টা করতেছি। এরপরেও যদি তোমার সাউন্ড আমাদের টেকনিক্যাল কিছু ইস্যু রয়েছে, তো এটা আশা করি কর্তৃপক্ষ এটাকে আরো কিভাবে ভালো করা যায় সেটা চেষ্টা করবে। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব আমার তরফ থেকে সাউন্ড আশা করি ক্লিয়ার শুনতেছো। আমি আমার যতটুকু সম্ভব আমার জোরে যতটুকু ভোকালে যতটুকু সাউন্ড রয়েছে সেটা দিয়ে বলার চেষ্টা করতেছি। ওকে, দেখো উর্মি আমাদের জানাইছিল যে এটা হচ্ছে পিচ হচ্ছে। ওকে, এটার উত্তর হচ্ছে পিচ। এখন দেখো স্ক্রু গজ মূলত একটা যন্ত্র, বুঝছো? এটা কি করা হয়, স্ক্রু গজের স্ক্রু সরানি কি বলা হয়, পিচ বলা হয়। এখন এটা একটা মূলত যন্ত্র, তোমরা আমি বললাম যেটা। আচ্ছা আমরা একটু, আচ্ছা যারা কমেন্ট ধন্যবাদ, তাহলে আমরা একটু দেখি যন্ত্রটা কেমন। আচ্ছা দেখো তো, তোমরা কি এটা কখনো দেখেছিলে? আমাকে একটু কমেন্ট করে জানাও তো যারা সংযুক্ত আছো। তোমরা কি এটা কখনো দেখেছিলে কিনা, এই যে এরকম একটা কোনো যন্ত্র? এটা এখনো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করে তারা মূলত এটা নিয়ে হচ্ছে ল্যাব করে থাকে। তো যাই হোক, যারা ইন্টারমিডিয়েটে পড়েছো তারা হচ্ছে এটা নিয়ে কাজ করেছো। দেখো এইরকম মূলত হচ্ছে যন্ত্রটা হয়ে থাকে। আচ্ছা দেখা যায় কি, ক্লিয়ার একটু দেখা যায় কিনা আমি একটু জানার দাও যারা সংযুক্ত আছো। উর্মি উর্মি না কেন, হেডফোন দিয়ে শুনো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক, ভালো কথা, হেডফোন দিয়ে শুনো। ওকে, শাকিলা আক্তার, আচ্ছা এখনো ডিলেক্ট হচ্ছে। আচ্ছা একটু আমাকে কমেন্ট করে জানান তো এরকম যন্ত্র কখনো দেখেছিলে কিনা। এই যে দেখো মূলত হচ্ছে এটা, এই যে দেখো তারের হচ্ছে ব্যাসার্ধ মাপার জন্য, এই যে দেখো এটা, এখানে একটা অংশ থাকে, এখানে একটা অংশ থাকে, বুঝছো? যখন হচ্ছে তুমি এই যে এটা হচ্ছে মূলত এই যে ঘুরায়, হ্যাঁ স্ক্রুটা ঘুরালে হচ্ছে এখানে একটা আগে যায়, এটা তারটা রয়েছে, তখন হচ্ছে এখানে কিছু দাগ কাটিতে হচ্ছে স্কেল থাকে, বুঝছো? এটা বৃত্তাকার স্কেল থাকে, আর এটা হচ্ছে সরলরৈখিক স্কেল থাকে, বুঝছো? দেখো আমি একটু লাল করে নিই, লালটা আমার অনেক ভালো লাগে। ওকে, এটা দেখা যায় মনে হয়। এটা দেখো এটা একটা সরলরৈখিক, জি ভাইয়া। ওকে, নিজম নিজম লিখছে যে জি ভাইয়া না। আচ্ছা দেখো নাই, কি তারিন তারিন আহমেদ, তুমি দেখো নাই? বিসি দেখেছো? আচ্ছা যারা দেখো নাই তারা এখন দেখো। ওকে, যে দেখো মূলত হচ্ছে এটা এরকম, তুমি ফিল পাবা এই যে একটা তার আছে, এই যে ধরো এটা এরকম বৃত্তাকার কিছু হচ্ছে, যখন আমরা এটা যে ব্যাসার্ধ মাপবো তখন হচ্ছে কিন্তু আমরা এই যন্ত্রটা ইউজ করে থাকি। চিকন তার হতে পারে, হ্যাঁ এগুলো যখন আমরা ব্যাসার্ধ মাপি তখন কিন্তু হচ্ছে এই যন্ত্রটা ইউজ করে থাকি। এটা দুটো দুটো স্কেল থাকে, একটা হচ্ছে তোমার বৃত্তাকার স্কেল, এই যে দেখো এখানে থাকে, আর একটা হচ্ছে সরলরৈখিক স্কেল থাকে, বুঝছো? তো যখন হচ্ছে এই যে আমি এই যন্ত্রটা এখানে ঘুরাই মেশিনটা, তখন হচ্ছে এটা হচ্ছে এখানে অ্যাডজাস্ট হয়, এখানে একটা পার্ট দেয়, হ্যাঁ সরি এখানে একটা পার্ট দেয়, আবার এখানে আরেকটা পার্ট দেয়, বুঝছো? তো এই বৃত্তাকার অংশে পার্ট থাকে, এই সরলরৈখিক পার্ট থাকে। তো আমরা পার্ট গুলো নিয়ে ওভাবে হচ্ছে আমাদের বইয়ে দেখেছি। হ্যাঁ পদার্থবিজ্ঞান বইয়ে ছিল এটা, আমি যেটা বললাম পদার্থবিজ্ঞান বই তোমরা দেখতে পাবো, পদার্থবিজ্ঞান বই এটা ছিল। ওকে, আচ্ছা আমরা স্ক্রু গজটা কি, এটা একটু কথা বলে থাকি, যন্ত্রটা আসলে কি, যে যন্ত্র ব্যবহার করে তারের ব্যাসার্ধ, আমি বারবার দেখাচ্ছিলাম তোমাদের ওখানে দাগ দিয়ে, আসলে ছোট ছোট তারের দৈর্ঘ্য, সরু চোঙের ব্যাসার্ধ, দেখছো? ব্যাসার্ধটা আসলে বুঝি কিনা আমি জানি না। ব্যাসার্ধ মতো দেখো, এই যে ধরো বৃত্ত রয়েছে এরকম। ওকে যাই হোক, একটু আঁকা বাঁকা হয়েছে। এই যে দেখো কেন্দ্র কেন্দ্র থেকে এই যে দেখো আমি যদি দাগ দেই, মূলত এটা হচ্ছে কি তোমার ব্যাস, তাই না? আচ্ছা ম্যাথ পড়াবো না, ম্যাথে এটা বেসিক ম্যাথ থেকে আসবে। ওকে, এই যে দেখো এরকম একটা বৃত্ত হয়, বৃত্ত যদি তুমি এপাশ থেকে ওপাশে কেন্দ্র বরাবর একটা রেখা টানো, এই রেখাটা দেখো, এই বিন্দু থেকে এই বিন্দু ধরে দূরত্বটা বা এই রেখাটাই মূলত হচ্ছে ব্যাস। ওকে, এখন এই ব্যাসটা যদি কেন্দ্র বরাবর ভাগ করে দাও, অর্ধেকটা হয় হাফ। ওকে, এই হাফটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, আশা করি বুঝতে পারছো যে ব্যাসার্ধটা কি। এখন এই যে দেখো চোঙের ব্যাসার্ধ পরিমাপ করার জন্য, এটা যদি এরকম হয়, মনে করো এটার অর্ধেকটা যদি আমি মাপি, অর্ধেক এখান থেকে একটা পয়েন্ট ধরে নিয়ে অর্ধেক এটা হচ্ছে মূলত ব্যাসার্ধ, সেরকম বৃত্ত অতটুকু ব্যাসার্ধ। ওকে, আচ্ছা ওকে, আশা বুঝতে পারছো ব্যাসার্ধটা। তাহলে আমরা দেখি পরবর্তীতে চলে যাই। দেখো ব্যাসার্ধ পরিমাপ করা হয় তাকে স্ক্রু গজ বলে, স্ক্রু গজের স্ক্রু সরানকে পিচ বলা, যেটা আমাদের প্রশ্ন ছিল। স্ক্রু যে ঘুরাচ্ছি, যে ঘুরাইলাম সরান হইলো, মানে একটু হচ্ছে পরিবর্তন হলো, ঘুরলো, এটা মূলত হচ্ছে তার পিচ। বৃত্তাকার স্কেলের মাত্র একবার ঘুরালে এক প্রান্ত যতটুকু সরে আসে তাকে বলা হয় লঘিষ্ঠ গণনা। ওকে দেখো, ওই যে আমি এটা দেখাইছিলাম তোমার এই যন্ত্রটা কিন্তু এখানে গোল একটা স্কেল ছিল না, দেখাইলাম যে তোমাদের। আচ্ছা আরেকবার দেখাই, এই যে দেখো এই যে অংশটা দেখো, এই যে বৃত্তাকার যে স্কেলটা রয়েছে,
এই বৃত্তাকার স্কেলটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ গণন। ওকে, বৃত্তাকার স্কেল মাত্র একবার ঘুরালে, যদি একবার আমি ঘুরাই এক প্রান্ত থেকে, ধরো 0 থেকে ঘুরে নিয়ে আসছে, আবার হচ্ছে 10 ক্রস করে আবার 0 তে নিয়ে আসছি, এইরকম দেখো 0 থেকে আবার ঘুরে 0 তে আসছে, এটা মূলত হচ্ছে তোমার ঘোরালে এক প্রান্ত থেকে যতটুকু সরে আসে তাকে বলা হচ্ছে লঘিষ্ঠ গণন। ওকে, লঘিষ্ঠ গণন। এরপরে দেখো প্রধান স্কেলের, আচ্ছা যাই হোক একটু ফার্মেসি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে বার্নিয়ান স্কেলের এক ভাগের ঠিক কতটুকু ছোট হয় তার পরিমাণকে বার্নিয়ান ধ্রুবক বলে। আচ্ছা তুমি বার্নিয়ান ধ্রুবকটা কি? বার্নিয়ান স্কেল এবং প্রধান স্কেল যেটা রয়েছে, আরে শোনো তোমার এটা আসলে তোমার এর মাথা মধ্যে নেওয়ার দরকার নাই, এটা বাদ দিয়ে দাও। ওকে, তুমি ভাই তোমার পরীক্ষা আসলে কিন্তু এতটুকু, যদি কঠিন না হয়, এগুলো পরীক্ষা আসে না, খুব ব্যতিক্রম, এই জন্য পরীক্ষার মধ্যে চলে আসছে, দু একটা ব্যতিক্রম দেয় যাতে হচ্ছে তুমি না পারো, না পেয়ে তুমি পিছায় যাও। ওকে, এতটুকু তুমি একটু জানো যে ভার্নিয়ান ধ্রুবকটা আমি বাদ দিয়ে দিলাম অন্তত, তুমি লঘিষ্ঠ গণন পিস এটা ভালো করে পড়ো। এরপরে তোমার যান্ত্রিক ত্রুটিটা একটু জানতে হবে, যেগুলো সহজ আছে বুঝতে তোমার সহজ হবে। যে ভৌত রাশি পরিমাপের যে সমস্ত ত্রুটি মানে কি ভুল, এখন পরিমাপ করতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, এই ভুলটাই মূলত হচ্ছে তোমার যান্ত্রিক ত্রুটি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন আমরা একটু পরবর্তীতে দেখি যে কি রয়েছে। অ্যালুমিনিয়ামের আকরিক কুণ্ডে আমরা এখন চলে যাচ্ছি রসায়ন, যেটা বলতে পারবো রসায়ন বিজ্ঞানের যে পদার্থের যে আকরিক গুলো রয়েছে সেটা নিয়ে একটু দেখবো। আচ্ছা যারা সংযুক্ত আছে একটু আমাকে কমেন্ট করে জানাও তো দেখি হচ্ছে এটার উত্তরটা কি হবে, বা তোমরা জানো কিনা। অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো দেখি, যারা সংযুক্ত আসো। আমরা হচ্ছে বেশিক্ষণ সময় নিব না, আমরা মূলত এটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো আজকে, যেহেতু আমাদের সময় স্বল্পতা ছিল। ওকে, উর্মি লিখছে, উর্মি অ্যাক্টিভ আছে। ওকে, ধন্যবাদ উর্মি, তোমাকে, তুমি অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ আছো। উর্মি হচ্ছে উর্মি লিখছে যে হচ্ছে কি লিখছো, উর্মি লিখছে হচ্ছে সি। ওকে, আর কেউ কমেন্ট করে জানাতে পারো নাকি? জোনায়েব জোনায়েব খাতুন, এরপরে জ্যোতি, জ্যোতি লিখছে বিথি, জ্যোতি সবাই লিখছে সি, বকরাইট। ওকে, আচ্ছা আচ্ছা, সি লিখছো বকরাইট। ওকে, এরপরে দেখি অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? ক্যালসিয়াম, গ্যালন, বকরাইট, সিলভার। ওকে, এই যে দেখো বকরাইট মূলত আসলে অ্যালুমিনিয়াম মূলত আকরিকটা কি উৎস? আকরিক হচ্ছে কোন একটা হচ্ছে তোমার ধরো কি হতে পারে, মনে করো অনেকগুলো একটা হচ্ছে তোমার আছে, ওখান থেকে তুমি বেছে হচ্ছে কিছু মূল্যবান জিনিসকে সংগ্রহ করতেছো। তো অ্যালুমিনিয়াম হচ্ছে কিন্তু এরকম, অ্যালুমিনিয়াম থাকে না প্রকৃতির মধ্যে, সে একটা কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করা থাকে, তাকে হচ্ছে আমরা ওখান থেকে আলাদা করে তাকে আমরা ব্যবহার করে থাকি। তো এই যে কোনো কিছুটা হচ্ছে বক্রাইট, মূলত অ্যালুমিনিয়াম বক্রাইট হিসেবে থাকে, ওটাকে হচ্ছে যখন আমরা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে হচ্ছে সেটাকে আলাদা করে অ্যালুমিনিয়াম নিয়ে এসেছি, অ্যালুমিনিয়াম ধাতুটা হচ্ছে আমরা আরো বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। ওকে, আকরিক আচ্ছা বলে দিলাম হচ্ছে আকরিক হচ্ছে মূলত ওইটা, ওই যে আকরিক হচ্ছে এই যে তোমার হচ্ছে ওই যে দেখো এই যে বকরাইট, আকরিক মূলত কি তাহলে দাঁড়ালো, যে কোনো এমন একটা কিছু যা যা হচ্ছে তোমার কি বলা হয় সিম্পলি থাকে, ওটাকে ভেঙে হচ্ছে আমরা ধাতুগুলোকে নিয়ে আসি। ওকে, বা হচ্ছে এতটুকুই আকরিকটা মূলত হচ্ছে তুমি, আচ্ছা আমরা তাহলে একটু আকরিক নিয়ে কথা বলো, আমাদের আকরিকটা আছে, এটা তুমি একটু সিম্পলি বাংলায় বলার চেষ্টা করো, আকরিকটা কি? কোনো কিছুর কোনো ধাতুর সাথে আরো অধাতু বলো বা আরো বর্জ্য পদার্থ বলো, সবগুলোর মিশ্রণে একটা এমন একটা কিছু। হ্যাঁ, নীলিমা দাস, ওকে, তুমি বুঝছো কি না একটু জানাও তো দেখি। আচ্ছা আকরিকটা কি? তুমি বলছো যে স্যার আকরিকটা কি? আকরিকটা আসলে ওইটাই, কোনটা? এটা যে হচ্ছে আকরিক মূলত ধাতু থাকবে, অধাতু থাকবে, আরো এক্সট্রা অনেক কিছুই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি ধরো ধরো একটা ক্লাসের মধ্যে কত মানুষ থাকে? মেধাবী স্টুডেন্ট থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে তারা কিছু পোলাপান থাকে এমনিতেই তারা ক্লাস করতে পারেন, পিছনের দিকে থাকে বা যেখানে থাকে, হ্যাঁ, এরকম আর কি, যে সবার সংমিশ্রণে একটা ক্লাস হয়ে থাকে, ভালো খারাপ মেডেল সব স্টেপে। তো এরকম মূলত আকরিকটাও সেরকম, ধাতু অধাতু আরো অন্যান্য ধুলাবালি বজ্র পদার্থ সবকিছু মিলে হচ্ছে কিছু একটা। ওকে, এই কিছু একটাই মূলত হচ্ছে তোমার আকরিক। এখান থেকে হচ্ছে আমরা ওটাকে ভেঙে ওটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে মূল্যবান যে ধাতুগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে আলাদা করি। যেমন আমরা পরীক্ষার মাধ্যমে মেধাবী স্টুডেন্টকে আলাদা করে নিয়ে আসি, আমরা পরীক্ষা যখন দেয় তখন যারা ভালো মেধাবী স্টুডেন্ট তারা হচ্ছে সামনের দিকে চলে আসে বা তাদের হচ্ছে আমরা আলাদা করে ফেলতে পারি। সেম হচ্ছে এই যে দেখো আকরিক থেকে আমরা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে মূল্যবান ধাতুগুলোকে কিন্তু হচ্ছে আমরা আলাদা করে থাকি। আশা করি তোমার আকৃতি ক্লিয়ার। আচ্ছা নীলিমা দাস, এবার বুঝছো কিনা আমার একটু কমেন্ট করে জানাও। কারণ হচ্ছে কি তুমি বুঝতে পারো, তোমরা যখন বুঝবা আসলে আমার কথা বুঝতে, তাহলে আসলে আমার বলাটা সার্থকতা, আমার আসলে তখন ভালো লাগার কিছু একটা মানে থাকে আর কি। এত কষ্ট করে যখন বলতেছি, তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই সেটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমরা দেখি যে অ্যালুমিনিয়ামের আকৃতিকে আমরা একটু বকরাই তোকে নিচে দুইটা
আচ্ছা, এই সংকেতটা শোনো, তুমি এই যে অ্যালুমিনিয়াম আকরিকের যে বক্রাট রয়েছে, বক্রাটের সংকেতটা একটু দেখে নিবা। Al2, আচ্ছা এই যে দেখো এখানে রয়েছে Al2 3.H2O X, এখানে হচ্ছে পানি, যেটা N সংখ্যক পানি বা X সংখ্যক পানি, বিভিন্ন পরিমাণে পানি থাকতে পারে। এটা মূলত অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিভিন্ন ধরনের পানি যুক্ত থাকে। এটা মূলত হচ্ছে তোমার ওই পানি, যে কয়েক অণু পানি যুক্ত থাকে, কিন্তু এইরকম যে একটা যৌগ থাকবে, যে যৌগটা হচ্ছে বক্রাট। এই বক্রাটই হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের আকরিক। এই সংখ্যাটা একটু মনে রাখবো, ওকে? এখান থেকে সংখ্যাটা মনে রাখলে হবে। আর এগুলো হচ্ছে লাগবে না, আমি পিডিএফ দেবো, ওখান থেকে দেখে নিলেই হবে, সমস্যা নাই। ক্যালনের জিঙ্কের আকরিক, গ্যালন, আচ্ছা এগুলো আমরা দেখবো না, এগুলো পিডিএফ থেকে নিবা। বলছে ওকে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চলে আসে, সেটা হচ্ছে তোমার জারণ বিজারণ। ওকে, এবার দেখো তো কে উত্তরটা করতে পারো, দেখি কে করতে পারো। যে করতে পারো তার নামটা হচ্ছে আমি আগে এখানে নোট ডাউন করে নেবো। ওকে, নিচের কোনটিতে জারণ বিজারণ ঘটে? নিচের কোনটিতে জারণ বিজারণ ঘটে? যারা সংযুক্ত আছে একটু আমাকে কমেন্ট করে জানাও। নীলিমা দাসকে ধন্যবাদ, বুঝতে পারছো জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, এবার তুমি একটু কমেন্ট করে জানাও নীলিমা দাস যারা সংযুক্ত আছো। একটু আমাকে আচ্ছা, লাইভের উপস্থিত সংখ্যা অনেক কমে যাচ্ছে, যারা সংযুক্ত আছো একটু হচ্ছে কি করো, একটু কমেন্ট করো, কমেন্ট বেশি বেশি কমেন্ট করো এবং শেয়ার করে দাও। উর্মি, বরাবর উর্মি অনেক অ্যাক্টিভ, ধন্যবাদ উর্মি, তুমি অনেক অ্যাক্টিভ মেয়ে, আশা করি তুমি ভালো করে পড়লে ভালো কিছু করতে পারবে। ওকে, দেখো উর্মি কমেন্ট করছে যে হচ্ছে বি, দহন বিক্রিয়া। ওকে, দেখো কোনটি জারণ বিজারণ ঘটে? কোনটিতে জারণ বিজারণ ঘটে? পানি যোজন, দহন, আর্দ্র বিশ্লেষণ এবং প্রশমন বিশ্লেষণ। এই যে দেখো, পানি যোজন, দহন বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ, প্রশমন বিশ্লেষণ, এই যে বিভিন্ন ধরনের হচ্ছে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন ধরনের বিক্রিয়ার বিভাজন এখানে দেওয়া আছে। তো তোমাকে দেখতে হবে জারণ বিজারণ কোনটি। এখন এই জারণ বিজারণটা কি, এটা হচ্ছে আমাকে আগে কি করতে হবে, এই জারণ বিজারণটা কি, এটা হচ্ছে আমাকে জানতে হবে। আচ্ছা, যারা কমেন্ট করছো তারা জারণ বিজারণ বুঝো কিনা? যে বুঝলে হচ্ছে লেখো যে ওয়াই ইয়েস, আর যদি না বুঝো তাহলে লেখো এম। দ্রুত একটু কমেন্ট করে দাও জারণ বিজারণ জানো যারা, তারা লিখবে যে ইয়েস ওয়াই, শুধু ওয়াই লিখলেই হবে। আর যারা জানো না তারা হচ্ছে কি এন, নো যেটা এন, শুধু এন লিখলে হবে। আচ্ছা, এরকম একটু কমেন্ট করো দেখি কয়জন জানো এবং কয়জন জানো না, আমি একটু দেখতে চাই। জারণ বিজারণ বিক্রিয়া কি, কে জানো বা জানো না, একটু আমাকে কমেন্ট করো দ্রুত। আচ্ছা আচ্ছা, অনেকেই দেখি এন লিখছো, উর্মিও জানো না। এরপরে ওকে ইয়েস লিখছো, জুই মনি লিখছে ইয়েস, বিতি লিখছো যে বি, আবার বিতি এন না, জানো না। হাই হাই। এরপরে হচ্ছে তোমার সাবরিনা ইসলাম লিখছো যে জানি, বাট উল্টা পাল্টা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমি জানতে চাইছি যে জানো কিনা বলো। আসলে জানলে অনেক সময় আমার পেঁয়াজ লেগে যায়, সঠিক উত্তর করতে পারি না। এরপরে দেখো জুতিও লিখছে যে না, মানে সেও জানে না। আচ্ছা, রবিউল ইসলাম সে লিখছে ইয়েস, ও গুড। এরপরে দেখি আর কারা আসো, একটু কমেন্ট করো ভাইয়া, ভাইয়া এবং আপুরা একটু কমেন্ট করো, কমেন্ট করে একটু জানার চেষ্টা করো যে আসলে তোমরা জানো কিনা। একটু আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমার জন্য সুবিধা। আচ্ছা উর্মি, তুমি তো জানো না, তুমি সহ যারা আসো একটু হচ্ছে আমরা তাহলে পরবর্তী অংশে যাই, একটু আমরা দেখবো যে আচ্ছা মূলত দেখো জারণ বিজারণ জানার আগে হচ্ছে আমাদের একটু যেখানে দেওয়া আছে, দেখো ফার্স্ট যেটা আমাদের ছিল পানি যোজন বিক্রিয়া। আচ্ছা, পানি যোজন, আচ্ছা যোজন মানে কি? যোজন মানে কি? যোগ করা। যোজন মানে বাংলায় হচ্ছে কি যোগ, যুক্ত করা। ওকে, পানি তো পানি, বুঝছো, ওই যে পানি H2O। ওকে, H2O পানি, যেটা আর সারাদিন পানি অনেক খাই, অনেক ইউজ করি, সব কাজে ব্যবহার করি, সেই পানিকে যোজন যুক্ত করার বিক্রিয়া। মূলত দেখো এখানে তুমি বুঝে গেল কাহিনীটা কি। মূলত পানি কি করবে? যোজন যোগ করবে। পানি যোগ করার যে বিক্রিয়াগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে হচ্ছে পানি যোজন বিক্রিয়া। এখন এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। ওকে, তাহলে মূলত এটা জারণ বিজারণ বিক্রিয়া। সম্পূর্ণ যৌগের, যেমন অ্যালকিন অ্যালকাইন সাথে পানি যুক্ত হয়ে সংযোজিত যৌগে রূপান্তরিত হওয়ার মাধ্যমে বড় উদাহরণ হচ্ছে দেখো ইথেন থেকে মূলত এটা কিন্তু ইথানল ইত্যাদি। ওকে, আচ্ছা তাহলে আমরা পানি যোজনটা একটু ধরে নেই ভাই, এগুলো পরীক্ষার মধ্যে আসবে না, আমি জাস্ট একটু বুঝি এতটুকু যে জারণ বিজারণটা কি, পানি যুক্ত, আমার সরি পানি যোজনটা কি, পানি যুক্ত হয়। ওকে, এতটুকু জানলে আমার জন্য এনাফ। ওকে, এরপরে দেখি। আচ্ছা যাই হোক, আমরা এখন সরাসরি চলে যাবো, যে আমরা একটু কি বলতেছিলাম যে জারণ বিজারণটা কি বা আমরা বুঝতেছি না। সবাই ইয়েস ভাইয়া একটু বিএসসি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি বারবার, এটা বিএসসি ডিপ্লোমা সবাই করতে পারবে, এটা নিয়ে আসলে বিভাজনের কিছু নেই। তুমি বিএসসি ও ডিপ্লোমা সবার জন্য এটা পারফেক্ট, সবাইকে করতে হবে। কারণ জারণ বিজারণ যদি ডিপ্লোমাকে করতে হবে, তুমি বিএসসি ও তুমি রসায়ন বিজ্ঞান খুলে বসো, তোমাকে জারণ বিজারণ করতে হবে।
হ্যাঁ, সো কোনো মাপ নাই, তোমাকে এটা জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে এবং পরীক্ষায় ভালো করতে হবে। ওকে, দেখো জারণ বিজারণটা কি এটা একটু আমরা দেখি তাহলে। বিউটেন পরমাণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড, জারণ গুলো দেখো, জারণ 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 মূলত এটাকে যদি আমরা ধরি যে ছাড়ন, মানে যারা ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ছাড়লে মূলত জারণ। আর ইলেকট্রন বিজারণ মূলত কি হয়, ইলেকট্রন মূলত ইলেকট্রন নিয়ে কাহিনীটা, বুঝছো, ইলেকট্রন নিয়ে কাহিনীটা। জারণ কি করে, ইলেকট্রন ছাড়ে, আর ইলেকট্রন আর বিজারণ কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ওকে, একটা হচ্ছে ছাড়ন, একটা যদি হচ্ছে ছাড়ন, ছাড়ন একটা, একটা কি গ্রহণ। এতটুকু মনে করো, ত্যাগ করা। আচ্ছা বাংলায়, একদম বাংলায় বোঝো, ত্যাগ করা আর একটা কি গ্রহণ করা। যারা হচ্ছে যারা মূলত ইলেকট্রনের যে আদান প্রদানটাই মূলত কি বলা হয়, যে ব্যক্তি ইলেকট্রনের আদান প্রদান করে সেটাই মূলত জারণ বিজারণ বিক্রিয়া। এতটুকু বোঝো যে 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 বিক্রিয়া কি করা হয়, ইলেকট্রন আদান প্রদান করা হয়, সেই বিক্রিয়া মূলত কি হয়, জারণ বিজারণ বিক্রিয়া। এরপরে তুমি আসবা যে জারণটা কি ও বিজারণটা কি। জারণ একটু মাথায় রাখো যে ছেড়ে দিচ্ছে, জারণ ছেড়ে দিচ্ছে, জারণ ছাড়ন, ছাড়ন মানে কি ছেড়ে দিচ্ছে। তাহলে কি ধারণ বিক্রিয়া দিয়ে দাঁড়ালো ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। বিজারণ কি করে, তাহলে একজন ছেড়ে দিলে আরেকজন ধরবে, একজন ছেড়ে দিলে আরেকজন ধরবে। অবশ্যই আমি মনে করো দেখবো যে তোমাদের অনেক, যাই হোক, অনেক থাকে যে হচ্ছে তুমি কি করো, একটা ছেড়ে একটা ধরে এভাবে চলতে থাকে। তো সেরকম একটা ইলেকট্রন যখন ছেড়ে দিবে আর এটাকে ধরবে, একটা ছেড়ে একটা ধরবে, এরকমই চলে। ওকে, তো জারণ প্রতি ইলেকট্রন ছেড়ে দেয় আর বিজারণ কি ইলেকট্রন ধরে। যারা ইলেকট্রন ছাড়া তারা হয় জারক, হ্যাঁ, আর যারা ইলেকট্রন গ্রহণ করে বিজারক। ওকে, এতটুকু তুমি, এতটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা এতটুকু ক্লিয়ার কিনা বলতো, আমি যতটুকু বলছি তুমি এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ওকে এতটুকু ক্লিয়ার। জারণ কি, জারণ বিজারণ কি, মূলত ইলেকট্রন ইলেকট্রন আলাদা প্রদানের যে বিক্রিয়াটা হয়ে থাকে সেটাই। আর জারক কি আর বিজারণ কি, ছাড়ন আর গ্রহণ। এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এতটুকু বুঝলে ভাই আর কিছুই বোঝানোর নাই। ওকে, যদি দেখবো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, ছাড়তেছে, গ্রহণ করতেছে, তাহলে এটা হবে জারণ বিজারণ বিক্রিয়া। এখন দেখবো যে কি ইলেকট্রনটা ছাড়তেছে, যে ছাড়তেছে সে হচ্ছে যে ছাড়তেছে, ওকে ধন্যবাদ, যে ছাড়তেছে সে হচ্ছে জারক, আর যে গ্রহণ করতেছে বিজারণ। আর এই মূলত যে পদার্থটা ছাড়া জারক, আর যে গ্রহণ করতেছে স্পেসিফিক বলা সে হচ্ছে বিজারক। আশা করি এটা বুঝতেছো। আর এখানে হচ্ছে ওইভাবে আমরা কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। ওই যে আগে যে বিক্রিয়াটা দেখলা ওটা আসলে তুমি একটু ওটা দেখে নিলে বুঝতে পারবা। জারণ বিজারণ রেডিয়াস দিকে সবচেয়ে বিবেচনা করা যেতে পারে, ব্যাখ্যা একটি বিক্রিয়া জারণ বিজারণ। আচ্ছা এগুলো নিয়ে আমরা কথা বলবো না এখন, আমি যতটুকু বলেছি তুমি এতটুকু বুঝলে, এতটুকু বুঝলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু তুমি মাথার মধ্যে রাখো, তুমি এতটুকু জানো, তুমি এতটুকু জানলে আর কখনো তোমাকে বলতে পারো না যে আমি জারণ বিজারণ বিক্রিয়া জানি না। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, তাহলে হচ্ছে আমরা বুঝি না, প্রশ্ন করতে পারি না, সমাধান করে দিলে বুঝতে হবে। আচ্ছা একজন আমাকে, যাই হোক, আচ্ছা ঠিক আছে, ওকে কমেন্ট করেছে হয়তো। পদা সারণীর ভিত্তি আছে, এটা আমরা একটু দেখবো যে পদা সারণীর ভিত্তিটা কি আর নয়টা সার। ওকে, পদা সারণীর যে ভিত্তি রয়েছে, এই পদা সারণীর ভিত্তি কোনটি এটা একটু আমরা দেখার চেষ্টা করবো। আমি তোমাদের সংযুক্ত আছে, আমাকে একটু কমেন্ট করে জানাতো পদা সারণীর ভিত্তিটা কি। এটা নার্সিং ভর্তি পরীক্ষা বলো, তুমি যদি যে কোনো জায়গায় পরীক্ষা দাও, এই পরীক্ষাটা হচ্ছে করবে। যারা কমেন্ট করবে সবার আগে তার নামটাকে নোট ডাউন করবো। ওকে, আচ্ছা দেখি পদা সারণীর ভিত্তি হচ্ছে কোনটি, পদা সারণীর ভিত্তি কোনটি একটু আমাকে কমেন্ট করে জানাও, পদা সারণীর ভিত্তি কোনটি। আচ্ছা ওকে, প্রথমে লিখছি জুই মনি, সে লিখছি যে সি, জুই, জে ইউ আই, জুই মনি, দুই মনি লিখছে যে হচ্ছে উত্তর হবে ছি। এছাড়াও দেখি অনেকে লিখছে বিতি, সাবরিনা আর রবিউল ইসলাম শুরু থেকে আমাদের সাথে যুক্ত আছে, শুরু থেকে যুক্ত আছে আমাদের সাথে। ওকে ধন্যবাদ যারা সি লিখেছো। আসলে তোমার এই যে দেখো পর্যায় সারণীর মূল ভিত্তি, পর্যায় সারণীটা কি সেটা হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত 118টি মৌল হচ্ছে একটা সারণীর মধ্যে তাদের বৈশিষ্ট্য, তাদের ধর্ম এবং বৈশিষ্ট্যের আলোকে হচ্ছে মানে কি বলা হয় বিভিন্ন পর্যায় এবং গ্রুপে বিভাজন করে সংযুক্ত করা আছে। তো এই মূলত এটাকে বলা হচ্ছে মূলত পর্যায় সারণী। ওকে, এটা কি মূলত পর্যায় সারণী, যে বিভিন্ন মৌলগুলোকে বিভিন্ন গ্রুপ এবং শ্রেণীতে বিভাজন করে একটা জায়গায় হচ্ছে রাখা হয়েছে, বা একটা হচ্ছে লিস্ট তৈরি করা হয়েছে। ওকে, তো এই যে লিস্টটা তৈরি করা হয়েছে এটার একটা তো ভিত্তি লাগবে না, বা তুমি হচ্ছে ওটাকে কিভাবে শনাক্ত করেছো, বা তুমি হচ্ছে ওর বৈশিষ্ট্যগুলো কিভাবে বুঝেছো, বা ওর কোনটার উপর ধরে হচ্ছে ওকে ভাগ করা হয়েছে। হ্যাঁ, যেমন ধরো একটা ভালো স্টুডেন্টকে আমরা কি ভাগ করি, সে হাইয়েস্ট নাম্বার পাবে। তো এরকম মনে করো কোন মৌলগুলোকে কিভাবে রাখছো, তো তার হচ্ছে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য লাগবে। এটাই তো, এই যে দেখো প্রত্যেকটা মৌলের যে ইলেকট্রন রয়েছে,
ইলেকট্রনটা মূলত হচ্ছে যে পরমাণুর আশেপাশে কিভাবে আছে, ওকে। নিউক্লিয়াস, এটা যদি হয় নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আশেপাশে কয়টা ইলেকট্রন কিভাবে যাচ্ছে, হ্যাঁ কিভাবে যাচ্ছে তারা, এই যে দেখো ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের ঘূর্ণন, এগুলোর উপর ভিত্তি করে মূলত হচ্ছে তোমার পর্যায় সারণী হচ্ছে তৈরি করা হয়েছে। তাহলে কি দাঁড়ালো, প্রদর্শনের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন, সেটা আসলে আর কিছু বলার নাই, ওকে। তুমি এটা একদম মুখস্থ করে ফেলো, ভর্তি পরীক্ষার মধ্যে এটা অবশ্যই তোমার কমন পেতে পারবা, ওকে। জিনের রাসায়নিক গঠনের উপাদানকে বলা হয়, ওকে, জিনের রাসায়নিক গঠন, আচ্ছা জিন বলতে আবার ওই ভূত জিন না। আচ্ছা এখানে দেখো রাসায়নিক গঠনের উপাদান বলা হয় মূলত কোনটা, দেখো ডিএনএ, আরএনএ, এটিপি এবং টিএনএ। আচ্ছা তোমাদের যদি কেউ জানা থাকে একটু আমাকে কমেন্ট করে জানাও যে হচ্ছে জিনের রাসায়নিক গঠনের উপাদানকে কি বলা হয়, জিনের রাসায়নিক গঠনের উপাদানকে কি বলা হয়, জিনের রাসায়নিক গঠনের উপাদানকে কি বলা হয় ভাইয়া, একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা প্রথম কমেন্ট করেছে উর্মি, এ লিখছে, এরপরে কমেন্ট করেছে না রহমান, সে লিখছে ডিএনএ। তারপরে সাবিনা ইসলাম, জুইমণি, ভাইয়া এখানে কি বিএসসি দের, আচ্ছা আচ্ছা ভাইয়া এই একই কোশ্চেন কেন বারবার আসতেছে আমি বুঝতেছি না। আচ্ছা তুমি দেখো এই যে দেখো এটা ডিএনএটা, আচ্ছা শুনো যখন বিজ্ঞান ক্লাস শুনবা আর কোনো কোশ্চেন করবে না, বিএসসি না ডিপ্লোমা, তুমি বিএসসি পরীক্ষা দাও, ডিপ্লোমা পরীক্ষা দাও, বিজ্ঞান সবার লাগবে, সবাইকে থাকতে হবে, ওকে। তুমি একটু সচেতন থাকো। মৌলিক ইলেকট্রন বিন্যাস, আচ্ছা মৌলিক ইলেকট্রন বিন্যাস কি লিখছো ওবাইদুল, বুঝলাম না, আমি যেটা জানতে চাচ্ছি একটু কমেন্ট করো, ওকে। আর ডিএনএ, যেটা রাসায়নিক গঠনের উপাদানকে বলা হচ্ছে ডিএনএ, ওকে রাইট উত্তর ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা রাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটার পুনরূপটা আমরা একটু দেখে নিব না, আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে। আচ্ছা জিনের যে রাসায়নিক গঠন রয়েছে, ওকে দেখো ডিএনএ এবং আরএনএ এই দুটো নিয়ে মূলত হচ্ছে আমাদের পরীক্ষাগুলোর মধ্যে এসে থাকে, বা এগুলো হচ্ছে আমাদের বারবার পরীক্ষার মধ্যে আসে। তো আমরা যদি হচ্ছে এটাকে একটু দেখে নেব, দেখো ডিএনএ যেটা রয়েছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, মূলত হচ্ছে ডিএনএ এবং আরএনএ, ওকে। এতটুকু তুমি পুনরূপ দেখে নাও, এতটুকু হচ্ছে দেখে নিলে হচ্ছে তুমি জানতে পারবা। আর এখানে আমাদের কিছু হচ্ছে কিছু টপিকস হচ্ছে তোমার যদি বললাম পিডিএফ টা তোমাকে ব্যাখ্যা সহ উপস্থাপন করার জন্য হচ্ছে আমি হচ্ছে এটা এখানে সংযুক্ত করে দিয়েছি। তো হচ্ছে তুমি তোমার পিডিএফ টা পাবা, এখান থেকে সুন্দর করে এগুলো দেখে নোট ডাউন করে নিবে। এখানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে বা বিষয় দেওয়া আছে, যে দেখো মূলত হচ্ছে যে ব্যাচ গুলো হয়ে থাকে, এরপরে হচ্ছে এখানে দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে, একটা পিউরিন একটা পাইরিমিডিন, হ্যাঁ পাইরিমিডিন, দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে ডিএনএ এর মধ্যে, এটা এখানে দেওয়া আছে। এই বিষয়গুলো তুমি একটু হচ্ছে দেখে নিবা। যে একটা পূর্ণ গ্রহণের যে ব্যাস রয়েছে 3.8 ন্যানোমিটার বা 38 অ্যাংস্ট্রম, 38 কোর্সের যে ইয়াটা আছে সেটা হচ্ছে অ্যাংস্ট্রম দিয়ে পরিমাপ করা হয়। এর উপর আছে একটা এর উপরে ডিগ্রি দেওয়া থাকে, ওকে এতটুকু। আচ্ছা ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। ওকে আচ্ছা তাহলে মানুষের দাঁত, আমরা হচ্ছে আর অল্প কিছুক্ষণ থাকবো আসলে, অল্প কিছুক্ষণ দেখে আচ্ছা আমরা আজকের মতো বিদায় নেবো। পরবর্তীতে হচ্ছে আমরা আবার আমাদের যে ঘোষণা থাকে পূর্ব ঘোষিত সময় হয়েছে, আচ্ছা আমরা আবার সেগুলোকে সলভ করার চেষ্টা করবো, ওকে। তাহলে আমরা একটু কমেন্ট করে জানতে দেখি যে মানুষের দাঁতের যে কঠিন অংশের নাম হলো দাঁত, এই যে দেখো দাঁত, হ্যাঁ দাঁত যে রয়েছে সেই দাঁতের কঠিন অংশ রয়েছে, সেই কঠিন অংশটার নাম কি? যে আগে কমেন্ট করবে তার নামটা হচ্ছে আমি অবশ্যই এখানে নোট ডাউন করে দিব, ওকে। দেখি কে রয়েছে আগে। দাঁত জুথি লিখছি এ, সি সিমেন্টাম, আচ্ছা ডি লিখছো যে এনামেল, ওকে। উর্মি, ওকে উর্মি দেখি অনেক অ্যাক্টিভ, অনেক ভালো মেয়ে, ওকে। জুইমণি ডিসে অনেক ভালো, ওকে অনেক ভালো, জুইমণি ভালো করতেছে, ওকে। আচ্ছা কি এনামেল, সুন্দর। দাঁত কিন্তু সব থেকে দাঁতের বাইরে যে অংশটা থাকে সব থেকে শক্ত বলো বা কঠিন যেটাকে বলা হচ্ছে সেটাই মূলত এনামেল, সাদা অংশ যেটা আমাদের বাইরে দেখে থাকি, হ্যাঁ এটাই মূলত হচ্ছে দাঁতের শক্ত যে অংশটা সেটা হচ্ছে এনামেল, ওকে। ওকে আমরা একটু ব্যাক দিয়েছিলাম। এবার দেখো আমি তোমাকে হচ্ছে একটু একটু এখানে দেখাই, দেখো দাঁতের বিষয়টা দেওয়া ছিল। আচ্ছা দেখো এনামেলের পরের অংশটা কিন্তু হচ্ছে সিমেন্ট, এনামেলের পরে যারা থাকে সেটা হচ্ছে সিমেন্টাম, আর সিমেন্টামের পরে হচ্ছে তোমার এই যে ডেন্টিন থাকে, এবং ডেন্টিনের পরে হচ্ছে যে রক দিয়ে থাকে, রকের সাথে সংযুক্ত থাকে, যেটা আমাদের দাঁতগুলো দেখবে যে ভিজুয়াল দিকে অনেক রক দিয়ে থাকে, রকের সাথে কানেক্ট করা থাকে, আর এই রকের সাথে কানেক্ট করা হচ্ছে পালস, ওকে। এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে, এনামেলের পরের অংশটা হচ্ছে সিমেন্টাম দাঁতের, তারপরের অংশটা হচ্ছে ডেন্টিন, তারপরের অংশ হচ্ছে পালস, ওকে। তুমি মনে রাখবে যে তাহলে কোনটা কি, তাহলে বলে দিতে হবে যে এটা হচ্ছে এটা। আর সব থেকে সহজ শক্ত হচ্ছে এনামেলটা। আসলে এটা আশ্চর্যজনক একটা বিষয় যে মানুষের
এই যে এত কিছু কোমল দেখো, গাল মুখ, হ্যাঁ, হাত পা, এত কোমল ত্বকের মধ্যেও এত শক্ত এই এনামেল বা এই দাগটা কিভাবে তৈরি হলো বা এটা সৃষ্টিকর্তা কিভাবে তৈরি করলেন, আসলে তিনি জানেন। এত শক্ত কিছু এটা বিজ্ঞানের বিষয়, বিজ্ঞানের এটা নিয়েও রিসার্চ করতেছে, বুঝছো? আসলে আশা করি আমার কথা বুঝতে পারছো। ওকে, এই যে দেখো যেটা সব থেকে বাইরে যে সাদা অংশটা আমি বলছিলাম শক্ত, যেটা এটাকে বলা হচ্ছে এনামেল, এটাকে তো আমি ডেঙ্গিন আমি বলে দেখেছি পাল্প, এই যে দেখো ভিতর দিকে রল আকারটা থাকে। হ্যাঁ, এতটুকু ওকে। আর এতটুকু তুমি জানলে হয়ে যাবে। ওকে, আশা করি পিডিএফটা পাওয়ার পরে তুমি আরো ভালো করে সেটা দেখে নিবা। আচ্ছা, এই যে দেখো যেটা নিয়ে আমি কথা বলেছিলাম, না ভর্তি পরীক্ষায় যেটা আছে কচুর শাকে কোন ধাতু থাকে দেখছো, দেখো এখানে দেওয়া আছে লোহা। আচ্ছা, যারা সংযুক্ত আছে একটু আমি কমেন্ট করতে পারো যে হচ্ছে এটার উত্তরটা কি। দেখছো এর উত্তর কিন্তু হবে লোহা, কিন্তু আমরা সারা জীবন পড়ে আছি কি, আয়রন। সারা জীবন আমরা পড়ে আসছি কিন্তু আয়রন। ওকে, কিন্তু হুট করে এখানে এসে দেখতেছি লোহা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বুঝছো, এই হচ্ছে অবস্থা। তাহলে তোমাকে বিকল্প যা আছে সবগুলো জানতে হবে। ওকে, এরপরে দেখো তো নিউক্লিয়ার ফিউশন। আচ্ছা, এটা এটা পরে হচ্ছে আজকের মতো আমি বিদায় নিব। আসলে হচ্ছে আমাদের কারিগরি সমস্যা, আর এখানে যে ভয়েস বিষয়টা রয়েছে সেটা আসলে ত্রুটিপূর্ণ, আমি হচ্ছে বেশি জোরে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে আজকে যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা দেখে হচ্ছে আমি এখানে আবার শেষ করে দিব আজকে। তো যারা সংযুক্ত আসো একটু হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে দেখি যে হচ্ছে এর উত্তরটা কি হবে। নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি? নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি? ওকে, একটু আমাকে কমেন্ট করে জানাও তো নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি। অনেকে লিখছো হাইড্রোজেন, হাইড্রোজেন লিখছো অনেকে। ওকে, এছাড়াও দেখি আর কারা কারা আছে। সিউ লিখছো, আর্গনও হয়। হাই হাই ভাইয়া, আর্গন কিভাবে জ্বালানি হয়? আচ্ছা, যাই হোক, আমি জানি না, তুমি তাহলে একটু আবার রিভিউ করো। সাবরিনা আনসার রবিউল তুমি লিখছো সি, সি কিভাবে হয় ব্রো? সি তো হওয়ার কথা না। আচ্ছা, সাবরিনা ইসলাম লিখছে যে হচ্ছে ডি, হাইড্রোজেন। সাবরিনা লিখছে কি ডি, হাইড্রোজেন। আচ্ছা, এরপরে লিখছে রবিউল ইসলাম জি। আচ্ছা, জি মানে কি বলো তুমি? আর্গন হচ্ছে এটা, আর্গন হচ্ছে কেমন কি ভাই? একটু চেক করো আবার, হ্যাঁ, চেক করে আবার কমেন্ট করো। ওকে, এরপরে আচ্ছা দেখি তাহলে দেখো। আচ্ছা, তোমরা কি হচ্ছে এই ফিউশনটা বুঝো কিনা? এখানে কিন্তু হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া মূলত হচ্ছে তোমার একটা খুবই খুবই হচ্ছে ভয়ানক একটা বিক্রিয়া বলতে পারো, হ্যাঁ, কমেট অফ সেইন বলতে পারো। ওকে, যে একবার শুরু হলে চলতে থাকে, থামানো বড় দায়। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো এই নিউক্লিয়ার বিক্রিয়াটা মূলত দেখো এটা হয়ে থাকে যে নিউক্লিয়ার ফিউশন একটা আছে, একটা হচ্ছে ফিউশন। আমরা একটু পরে দেখবো। মূলত হচ্ছে দেখো এই বিক্রিয়া যে জ্বালানিটা রয়েছে, বিক্রিয়া ঘটাবন। হ্যাঁ, এই যে মনে করা হচ্ছে এখানে এখন একটা তোমার হচ্ছে কি বলা হয় যে ক্লাসের আয়োজন করা হয়েছে, এখানে এই যে বিদ্যুৎ দেওয়া হয়েছে, বোর্ড দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে হয়েছে ক্যামেরা রয়েছে, এখানে যে আমি দেওয়া রয়েছে, এই উপাদানগুলো মূলত এগুলো মূলত সেট আপ থাকে। তো এরকম মনে করো আমি যখন হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা ঘটাবো, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটার জন্য আমার হচ্ছে কিছু উপাদান লাগবে বা জ্বালানি লাগবে, যেটাকে বলা হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছে জ্বালানিটা কি হতে পারে। এই জ্বালানিটা মূলত দেখো এবার একটা জ্বালানি থাকে, এটা হচ্ছে সেই জ্বালানি দিয়ে হচ্ছে আমি বিক্রিয়াটাকে স্টার্ট করব, বিক্রিয়াটাকে শুরু করব, তার পরবর্তীতে হচ্ছে বিক্রিয়াটা চলমান থাকবে, মানে মূলত শুরু করতে হবে বা বিক্রিয়া যে ঘটতেছে। এই যে মনে করা হচ্ছে আমরা আমরা হাঁটাচলা করি, কথা বলি, খাই, এগুলোর জন্য মূলত আমাদের কি হয়, এনার্জি লাগে। এনার্জি করবে আমরা খাদ্য গ্রহণ করি, সেখান থেকে হচ্ছে আমরা এনার্জি পাই, পেয়ে থাকি। তো মূলত দেখো সেরকমই একটা বিষয়, যখন বিক্রিয়াটা হচ্ছে তো বিক্রিয়াটা ঘটানোর জন্য অবশ্যই শক্তির প্রয়োজন আছে। শক্তি তাহলে কি লাগবে? এই যে হাইড্রোজেনের মাধ্যমে হচ্ছে আমরা শক্তি উৎপন্ন করে থাকি। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম যে নিউক্লিয়ার একটা বিক্রিয়া, মূলত এই বিক্রিয়াটা ঘটানোর জন্য কি দরকার হয়? হাইড্রোজেনের হচ্ছে এক ধরনের শক্তি জ্বালানি লাগে, যে জ্বালানিটা মূলত হাইড্রোজেনের মাধ্যমে সরবরাহ করতে। ওকে, এতটুকু আমরা জেনে নেই, তারপরে হচ্ছে আমরা দেখবো যে আসলে কাহিনীটা কি। ওকে, এই যে দেখো কমন অফ সেন যে বিক্রিয়া বলতেছিলাম, যে নিউক্লিয়ার বিক্রিয়া যেটা রয়েছে, কমন অফ সেন যে বিক্রিয়া বলতেছিলাম। ওকে, ধারাবাহিকতাতে বিক্রিয়া চলতে থাকে। নিউক্লিয়ার বিক্রিয়া মূলত দুই ধরনের হয়ে থাকে। ওকে, নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের হয়ে থাকে, বুঝছো? নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে ফিউশন বিক্রিয়া, একটা মূলত হচ্ছে ফিউশন। ওকে, এতটুকু তুমি একটু ভালো করে আসলে একটু সমস্যা। ওকে, দেখো ফিউশন বিক্রিয়া একটা হচ্ছে ফিউশন। ওকে, যে প্রক্রিয়া বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট হয়। দেখো এখানে তুমি একটু বিষয় লক্ষ্য করো, দেখো 1 2 3 এখানে তিনটে বর্ণ রয়েছে, তাই না? ফ স ন। ওকে, একটু তুমি আমি যা বলতেছি একটু মনোযোগী হও সবাই। ওকে, একটু মনোযোগী হও, আমার কথাটা একটু শোনো। আশা করি তুমি যে এখানে তুমি যে কষ্ট করে এখানে লাইভটা তুমি দেখতেছো, তোমার আসলে কি বলা হয়, তোমার লস হবে না। যতটুকু আমি বোঝাচ্ছি তুমি বোঝার চেষ্টা করো, তাহলে তোমার অবশ্যই ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা তুমি ফিডব্যাক নিয়ে আসতে পারবা। যে দেখো ফিউশন বিক্রিয়া, এটা হচ্ছে ফিউশন। দেখো তুমি এখানে দেখো 1 2 3 তিনটা বর্ণ রয়েছে, এখানে 1 2 3 4 চারটা বর্ণ রয়েছে। এখন দেখো এটা কিন্তু কম, তুমি একটু চিন্তা করো, দেখো কম 3 4। আচ্ছা, 3 বড় না 4 বড়? অবশ্যই 4 বড়। তাহলে দেখো 3 6। তাহলে দেখো ষোলোটা কি, এটা কি 3?
ছোট। কাহিনীটা এখানে দেখো, ভেঙে কি হয়, ছোট ছোট হয়, বুঝতে পারছো? ছোট তিনটা কোথায়, ফিশন, ফিশনে কি হয়, ছোট ছোট হয়ে যায়। তাহলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি হয়, বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট হয়ে যায়। ওকে, এখানে সংখ্যা কিন্তু ছোট, ফিউশন তিনটা বর্ণ। এবার কাহিনী এখানে দেখো, নিউক্লিয়াস ফিউশন, ফিউশন এটা কিন্তু গোলমাল হয়ে যায়। এই জন্য আমি একদম সিম্পলি যতটুকু আমার পক্ষে সম্ভব তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে চারটা রয়েছে, তার মানে এটা বড়। তাহলে যে প্রক্রিয়া ছোট ছোট, দেখো ওটাতে কি হলো, বড়টা ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে, ছোট। আর এটা কি বড়, তাহলে কি হবে, এটাতে ছোট ছোট গুলো কি হয়, যুক্ত হয়ে বড় হয়ে যায়। যেহেতু বড় ফিউশন বড় হয়ে যায়, তাহলে কি হবে, এই যে হয়ে গেল। তাহলে তোমার একবারে হচ্ছে ক্লিয়ার, তুমি আর কখনো হচ্ছে ঝামেলা হবে না তোমার, আশা করি। তাহলে তুমি কি বুঝলা এখান থেকে, নিউক্লিয়ার ফিউশন কি, যে বড় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ফিউশন, তিনটে শব্দ ছোট, তাই হচ্ছে এখানে কি বলা হয়, নিউক্লিয়াস ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে। এরপরে দেখো এটি বিক্রিয়া মূলত হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ফিউশন বিক্রিয়া। আর ফিউশন দেখো চারটা বড়, তাই হচ্ছে এখানে ছোট ছোট গুলো যুক্ত হয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়ে যাচ্ছে। ওকে, নিউক্লিয়ার ফিউশন জ্বালানি হচ্ছে হাইড্রোজেন, দেখছো এখানে বলে দিয়েছে জ্বালানিটা মূলত হাইড্রোজেনেই হয়। হাইড্রোজেন থেকে যে হাইড্রোজেনকে কিন্তু আমরা জানি, কিন্তু জানো এই যে দেখো হাইড্রোজেনে কি থাকে, একটা বোরনের নিউট্রন থাকে, তাই না? হাইড্রোজেনের ভর সমান কি এক, তাই না? তো এটা মূলত নিউটনকে আমরা নিউটন, এই হাইড্রোজেনটা কি কিন্তু হচ্ছে কি করে, হাইড্রোজেন গুলোকে আঘাত করা হয়। হ্যাঁ, ওদের নিউক্লিয়াসে আঘাত করে, তারপরে বিক্রিয়া চলে যায়, চলতে থাকে, বুঝছো? জাস্ট শুরু করে দেওয়া হয়। ওকে, আসলে কোনটি অসংক্রামক রোগ, আচ্ছা এই সংক্রামক অসংক্রামক সহ আচ্ছা অনেক আমাদের ইস্যু ছিল, আমাদের কারিগরি সমস্যা এবং আমাদের কি বলা হয়, এটার জন্য হচ্ছে আমরা এটাকে ম্যারাথন ক্লাস ছিল, আমরা যদি সময় স্বল্পতা বা আমাদের কিছু ত্রুটির কারণে আমরা খুবই দুঃখিত, সেটা কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা যাই হোক, আমরা যতটুকু আজকে এখন পর্যন্ত দেখেছি, এতটুকু তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে 2 মিনিটের মধ্যে একটু কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমার কোনো প্রস্তাবনা থাকলে যে ভাইয়া হচ্ছে এই বিষয়গুলো এইভাবে হলে আরো ভালো হতো, বা এগুলো হচ্ছে নিয়ে আসা যায় কিনা, তোমাদের কোনো প্রস্তাবনা যেটাকে বলা হয়, আর ক্লাসটা কেমন লাগবে সেটা একটু কমেন্ট করে দ্রুত জানাতে পারো। ওকে, আমি অপেক্ষা করতেছি তোমাদের কমেন্টে। তারপরে হচ্ছে আমরা বিদায় নেবো আজকের মতো, আমরা নেক্সট দিন আবার হচ্ছে আমরা আবার শুরু করব আমাদের পরবর্তী অংশ থেকে, এখানে যতটুকু পড়ানো হয়েছে তারপরে হচ্ছে আমরা আরো নতুন করে শুরু করবো। ওকে, যারা সংযুক্ত আছে আমি আশা করবো তারা একটু আমাকে কমেন্ট করে জানাবো যে হচ্ছে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, সেটা একটু জানাতে পারো। আর কোন বিষয়গুলো আমাদের লেখিং ছিল, বা সেগুলো তুমি হচ্ছে কারিগরি ত্রুটি ছাড়া, ডায়াবেটিস আছে, এটার উত্তর করতে হবে না, এটা উত্তর করতে হবে না, বুঝছো? এই শোনো, আমার কথা কি শোনা যায় না মনে হয়, আমি বুঝতেছি না। আমি কি বলতেছি, তোমাদের উত্তর করতে বলছি, তোমাকে কি বলেছি যে ক্লাসটি কেমন হচ্ছে সেটা বলো, আমি আচ্ছা এটা সরাই দিচ্ছি, এটা উত্তর করতে হবে না, ক্লাস হচ্ছে এখানেই শেষ হয়ে গেছে। ওকে, তো আজ এখানে শেষ হয়ে গেছে, এতটুকু তুমি বুঝছো কিনা, তোমার কোনো জানার থাকলে একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, জুই মনীষা লিখছে যে ভালো লাগছে, ধন্যবাদ, অনেক ভালো বুঝছি। ওকে, উর্মিও লিখছি তো অনেক ভালো বুঝছি। আসলে উর্মি, যদি তোমরা অনেক ভালো, অনেক ভালো তোমার ট্যালেন্ট, আশা করি তোমরা আমাদের সাথে থাকো, ভালো কিছু করতে পারবা। আর কেউ আমাদের কোনো লেখিংস থাকলে সেগুলো বলতে পারো যে ভাইয়া এগুলোকে আপনি এভাবে উপস্থাপন করতে পারেন। আচ্ছা জ্যোতি আয়সা সে লিখছে যে ভালো। ওকে, ধন্যবাদ। আচ্ছা, যদি কোনো প্রস্তাবনা থাকে ভাই, ভালো ভালো এর বাইরে হচ্ছে কিছু থাকতে পারে, সেটা জানাতে পারো, তাহলে আমরা নেক্সট দিন সেগুলোকে আরো নিয়ে আসার চেষ্টা করব। আর আমাদের যেগুলো হচ্ছে সীমাবদ্ধতা আছে সেগুলোকে আমরা অবশ্যই কাটিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো লাগছে ভাই। ওকে, আর রবিউল ইসলাম ধন্যবাদ। আচ্ছা, আমরা আরো আমাদের যেহেতু ম্যারাথন ক্লাস ছিল, আমাদের অনেক টপিক ছিল এখানে, আমরা আলোচনা করতাম, কিন্তু আমরা যেহেতু হচ্ছে কি বলা হয় 6:45 শুরু হওয়ার কথা, আমাদের একটু সমস্যার কারণে আমরা সেটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, আমরা নেক্সট দিন আবার একটা চেষ্টা করবো আমাদের কথা এবং কাজকে একসঙ্গে উপযুক্ত কি বলা হয়, একসঙ্গে সঠিকভাবে রেখে সেটাকে বাস্তবায়ন করার। আর তোমরা যেহেতু হচ্ছে আমাদের সাথে আসো, তোমরা আগামী দিন আমাদের পেজে ঘোষণা দেওয়া হবে, সেখানে প্রস্তুত থাকবা, আমরা আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সুন্দর করে আলোচনা করবো। আর এতক্ষণ সঙ্গে ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।